আসসালামু আলাইকুম। আজকে আমি কনিক চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আর আজকে এই চ্যাপ্টারটিকে আমি টোটাল 6টা টাইপে ভাগ করেছি এবং ওই 6টা টাইপ তুমি যদি ভালোভাবে করতে পারো ইনশাআল্লাহ কনিক নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। রিটেনে অনেকটা প্রস্তুতি হয়ে যায় আমি আজকে যেটা করাবো আর কি। সো ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। সো দেখো, প্রথম যে টাইপ 1 লিখেছি কনিকের পরিস্থিতি, ঢাকা ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলো আসছে সেইটার উপর বেস করে এটা লেখা না। এটা আমি লিখেছি এই জন্য যে এইটা বুঝলে পরবর্তীতে আমাদের যে পরের যে টাইপগুলো আছে এগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। এজন্য আমি প্রথমে লিখেছি কনিকের পরিস্থিতি, যদি এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। ওকে, সো কনিকের পরিস্থিতি বলতে আসলে বোঝাচ্ছি কি, দেখো কনিকের কনসেপ্ট আসলে কই থেকে আসে আমি হালকা একটু আলোচনা করি, জাস্ট 2 মিনিট আলোচনা করব। দেখো, কনিকটা আসলে আসে মূলত একটা কোনকের আকৃতি থেকে, এবং সেখান থেকে আসলে তোমার সরলরেখা, বৃত্ত, তারপর উপবৃত্ত, পরাবৃত্তের কনসেপ্টটা আসে। কিরকম দেখো, যে আমরা যখন বার্থডে পালন করি তখন মাথায় এক ধরনের টুপি দিই, দেখবা টুপি, এবং সেই টুপিটার আকৃতি কেমন থাকে? টুপিটার আকৃতি এই টাইপের থাকে, রাইট? দেখো এরকম থাকে, আমার মনে হয় এটার সাথে সবাই পরিচিত। এই টাইপের টুপি আমাদের মাথায় দেওয়া থাকে, এরকম কোনো আকৃতি। সো এই জায়গা থেকেই মূলত আমাদের আসলে কনিকের কনসেপ্টটা আসলে কিভাবে, দেখো যে এখানে একটা রেখা, এখানে একটা রেখা, অর্থাৎ আমাদের এক জোড়া সরল রেখা আছে। এর ভিতরে কি কি আছে দেখো, এক জোড়া সরল রেখা আছে, রাইট? পেয়ার অফ স্ট্রেট লাইন, এক জোড়া সরলরেখা। সো এক জোড়া সরলরেখার ক্ষেত্রে কি ধরনের ইকুয়েশন আমাদের হয় এবং কি ধরনের ম্যাথগুলো আমাদের করা লাগে, বা কি ধরনের ম্যাথগুলো এখান থেকে অ্যাপ্লাই করা যায়, মানে অ্যাপ্লিকেশন আছে এটার। সো এই জিনিসগুলো আছে অনার্স লেভেলে, বাট ইন্টারমিডিয়েট লেভেলে শুধুমাত্র একটা পার্ট থাকবে, অর্থাৎ শুধুমাত্র সরলরেখা, পেয়ার অফ স্ট্রেট লাইন থাকবে না, শুধুমাত্র একটা সরলরেখা থাকলে কিভাবে আসলে ম্যাথগুলো হয়, অ্যাপ্লিকেশনগুলো দেখানো হয়েছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে এভাবে কাটি, মাঝখান থেকে যদি আমি এভাবে কাটি, দেখো আমি যদি এই পাশ থেকে কাটিয়ে দিই তাহলে দেখবো যে একটা সার্কেল পাওয়া যায়। একটা কি পাওয়া যায়? একটা সার্কেল পাওয়া যায়। এখন এই জিনিসটাকে যদি আমি একটু অ্যাঙ্গেল করে কাটি, এই যে কনকটাকে যদি আমি একটু অ্যাঙ্গেল করে কাটি, দেখবা যদি একটা অ্যাঙ্গেল করে কাটো তাহলে তুমি উপবৃত্ত পাবা। কি পাবা? উপবৃত্ত। এরপরে এই জিনিসটাকে তুমি যদি এরকম করে কাটো, যে এখানে যেমনটা আছে এইটা সমান্তরাল করে তুমি যদি এখানে কাটো, দেখো যদি পাশ থেকে কাটো, তুমি ট্রাই করে দেখতে পারো, পাশ থেকে কাটলে এরকম আকৃতির কোনো একটা জিনিস পাবা, সেটাকে বলতেছি আমরা পরাবৃত্ত। আর যদি খাড়া করে কাটো সেটাও পরাবৃত্তের আকৃতি হবে না। সো পরাবৃত্তের আকৃতি বলতে মানে এরকম না, এর থেকে একটু হয়তো বা চিকন কিংবা মোটা হতে পারে, একটু কেটে দেখতে পারো, মানে একদম খাড়া করে কাটতে হবে। সো খাড়া করলে একটা অংশ পাই, এবং এই পাশে যদি আমি আর একটা কোণক নিতাম এবং এই পাশে যদি এরকম কাটতাম তাহলে আমি আর একটা জিনিস উপরে পেতাম, এটাকে বলছি অধিবৃত্ত। সো দেখো আমাদের এখান থেকে পরাবৃত্ত পেলাম, বৃত্ত পেলাম, উপবৃত্ত পেলাম, অধিবৃত্ত পেলাম, অ্যান্ড দেন হচ্ছে সরল রেখা। সো আমাদের এখানে যেটা আলোচনা করব আমরা সেটা হচ্ছে যে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, এই টপিকগুলো নিয়ে, অর্থাৎ আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করব, আমরা উপবৃত্ত নিয়ে আলোচনা করব এবং অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। সো এটাই ছিল মূলত কনিকের পরিস্থিতি, জাস্ট কোন জায়গা থেকে আসে সেটা তোমাদের হালকা একটু ধারণা দিলাম। অ্যান্ড নেক্সট হচ্ছে টাইপ 2, কনিকের সাধারণ সমীকরণ থেকে কনিক চেনার উপায়। যদিও আমার প্রথমে এটা কনিকের লেখার দরকার ছিল না, সাধারণ সমীকরণ থেকে কিভাবে কনিক চিনবো আমরা সেটা একটু দেখবো। ওকে, সো কনিকের সাধারণ সমীকরণ প্রথমে এই কোশ্চেনটা করবো, অর্থাৎ যে 2 নম্বর যে কোশ্চেনটা আছে আমি 2 নম্বর কোশ্চেনটা আগে করাবো, এই কোশ্চেনটা আগে করাবো, তারপরে আমি উপরের কোশ্চেনটাতে যাব। সো কনিকের যে সাধারণ সমীকরণ আছে সেখান থেকে আমরা কনিক দেখলাম যে কনিক আসলে আমাদের 5টা স্টেপে আছে। সো কোনটা কি এটা আমাকে বুঝতে হবে। খেয়াল করো, আমরা একটা সমীকরণ লিখবো এখন, দেখো একটু লিখে রাখো, এটা প্রমাণ আছে বাট প্রমাণের দিকে যাচ্ছি না এখন। x স্কোয়ার 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এইটাই হচ্ছে আমাদের কনিকের সাধারণ সমীকরণ। এখন কোন কন্ডিশনের জন্য আমাদের কখন সরলরেখা হয় কিংবা কখন বৃত্ত হয়, কখন উপবৃত্ত হয়, এগুলো আমরা জানবো। প্রথম যে কন্ডিশনটা, যদি সরল রেখা হয় তাহলে আসলে কেমন হয়, এখানে একটু লিখে রাখো যে সরল রেখার জন্য, একটু লিখে রাখতে পারো, এটা লিখবা হচ্ছে সরল রেখার জন্য। সো সরল রেখার জন্য কি হয়, সরল রেখার জন্য আমাদের কোণাকুনি এ বি এবং সি, কোণাকুনি তুমি এ বি সি লিখে ফেলবা। আর এই বরাবর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে এই বরাবর তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এইচ আর এই এফটা নিবা, এইচ
এবং হচ্ছে এফটা নিবা, এখানেও সেম এই বরাবর এইচ এবং এই বরাবর হচ্ছে আমাদের এফ নিতে হবে, ঠিক আছে। আর একদম কোনায় যে ফাঁকা অঞ্চল আছে, যে ফাঁকাটা আছে না, এখানে আমাদের আসলে জিটা পড়বে, জি, ঠিক আছে। এবার তুমি নির্ণায়কের ভ্যালু বের করে যদি সরলরেখা বের করতে চাও, দ্যাট মিনস 0 হয়, তাহলে আমরা পাবো হচ্ছে এক ডলার সরলরেখা। খেয়াল করো, কোনাকুনি দিলাম এ বি সি, তারপরে এই বরাবর দিলাম এইচ এবং এফ, আর মাঝখানে বাকি থাকে আমাদের জি থাকে, সো জিটা দিলাম, আর কনস্ট্যান্টে কোনো কাজ নাই, এখানে কনস্ট্যান্টটা এখানে দিয়ে দিয়েছি, সো এই পাশে আর কোনো কাজ হচ্ছে না। যাই হোক, এটার নির্ণায়কের ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে আমরা পাবো হচ্ছে এক ডলার সরলরেখা, রাইট। ওকে, সো এইটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় খুবই কম দেয়। তাহলে এখন দেয়টা কি, খেয়াল করো। নেক্সট হচ্ছে আমরা লিখবো হচ্ছে বৃত্তের জন্য। আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে বৃত্তের জন্য। সো বৃত্তের জন্য আসলে আমাদের কেমন কন্ডিশন হোল্ড করা লাগে, দেখো। বৃত্তের জন্য যে কাজটা করা লাগে সেটা হচ্ছে যে আমাদের এই জায়গাটাতে এইচ এর পরিমাণ হয়ে যাবে 0, কারণ আমরা জানি বৃত্তে কোনো এক্স ওয়াই টার্ম থাকতে পারবে না। সো এক্স ওয়াই টার্ম 0 করার জন্য আমাকে এইচ এর পরিমাণ 0 বানিয়ে দিতে হবে। আর এ এবং বি, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ আমাদের সমান থাকা লাগে। সো আমরা এখানে লিখবো হচ্ছে এ সমান বি, অর্থাৎ এ সমান বি এবং এইচ ইকুয়াল টু 0 হলে এটা হয় আসলে বৃত্ত। নেক্সট আমরা যদি দেখি, আমরা এখন দেখবো হচ্ছে উপবৃত্তর জন্য। উপবৃত্ত একটু পরে লিখি, একটু পরাবৃত্ত লিখি এখন। সো পরাবৃত্তের জন্য আসলে কি হয়, পরাবৃত্তের জন্য আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। ভালো করে বোঝো, এই যে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ, এই দুইটা গুণ করে দিয়েছি, মাইনাস এই এক্স ওয়াইয়ের সাথে 2 থাকবে। দেখো 2xy, এই 2xy এর সাথে যা থাকবে, 2xy এর সাথে যা থাকবে সেটার স্কোয়ার। যদি এখানে 2 না থাকে তাহলে 2 বানায় নিতে হবে, তারপরে এইচ স্কোয়ার করার পরে পুরো পার্টটা যদি 0 হয় তাহলে বলবো হচ্ছে পরাবৃত্ত। কথা কি বুঝতে পারছো? নেক্সট আমি যদি আরেকটা পয়েন্ট লিখি, 3 নম্বর বা 4 নম্বর যদি লিখি উপবৃত্তের জন্য। সো উপবৃত্তের জন্য কি হয়, উপবৃত্তের জন্য এ বি মাইনাস এইচ স্কোয়ারের পরিমাণটা হয় 0 থেকে বড়, ঠিক আছে, তাহলে আমরা বলবো উপবৃত্ত। অ্যান্ড দেন হচ্ছে অধিবৃত্তের জন্য কি হয়, অধিবৃত্তের জন্য হয় তোমার, অধিবৃত্তের জন্য এ বি মাইনাস এইচ স্কোয়ারের পরিমাণটা হয় নেগেটিভ, তাহলে আমরা বলবো সেটা অধিবৃত্ত। তাহলে এখন আমাদের যে কোশ্চেনটা দেওয়া রয়েছে এখানে, যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 12 সমীকরণটি কোন ধরনের কনিক। সো কোন ধরনের কনিক আমাদের চিনতে হবে। আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে, দেখো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে, এটা মোছা উচিত হয় নাই, ওকে, যাই হোক এখানে লিখি একটু, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে 6x, তারপরে হচ্ছে ইকুয়াল 12। খেয়াল করো, আমরা এ বি সহগটা নিচ্ছিলাম কি, দেখো আমরা লিখছিলাম এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার, এইটুকু থাকলে হচ্ছে, কারণ এ বি এবং এইচ এর ভিতরে এর ভিতরেই আছে। তো খেয়াল করো, আমি বলছি যে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ। সো এক্স স্কোয়ারের সহগ কি দেখো তো, এখানে এক্স স্কোয়ারের সহগ কি, এখানে 1 না, তা 1 এখানে -1, কেননা আমাদের ভিতরে সব সূত্রে প্লাস ছিল। সো আমি এখানে প্লাস করে দিই, তাহলে এখানে 1x স্কোয়ার, জিনিসটা এমন না। তাহলে আমাদের এর ভ্যালু হবে 1 এবং বি এর ভ্যালু দেখো, বি এর ভ্যালু মানে কি, ওয়াই স্কোয়ারের সহগ। সো ওয়াই স্কোয়ারের সহগ কত, ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে, মানে এর ভ্যালু হবে -1 এবং বি এর যে ভ্যালুটা আছে সেটা হবে 1। এবং আমরা জানি এক্স ওয়াই এর সাথে 2xy এর সাথে যেটা থাকবে সেটাই হবে কি, এইচ। তো এখানে xy টার্মই নাই, সো xy টার্ম না থাকলে এইচ এর পরিমাণটা হবে 0। সো আমরা যে জিনিসটা জানি যে এ বি মাইনাস এইচ স্কোয়ার, তো এ বি, এ মানে কত -1, বি মানে কত 1, মাইনাস এইচ মানে কত 0 স্কোয়ার, সো আমরা পাবো হচ্ছে -1। দ্যাট মিনস এটা 0 থেকে ছোট, তাহলে এটা হচ্ছে অধিবৃত্ত, এটা হবে ডি নম্বর। কোশ্চেনটা আসলে ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে। সো মোটামুটি আমরা বুঝে নিলাম। এখন যে কোনো জিনিস আমাদের দিতে পারে, আমরা বুঝে নেব যে এক্স স্কোয়ারের সহগটা 1, সরি এক্স স্কোয়ারের সহগ 1 না, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ এবং হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে বি, আর এইচটা হচ্ছে 2xy এর সাথে যেটা থাকবে সেটা। সো এটা যদি বুঝি তাহলে আমরা যে কোনো ম্যাথ দিলে আমরা পারবো আসলে। আর নেক্সট হচ্ছে আমরা 1 নম্বর কোশ্চেনটা যদি দেখি, 1 নম্বর কোশ্চেন আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করে করা লাগে না, এটা আসলে দিয়েছে এমনভাবে যে আমাদের একটু ক্যালকুলেশন করে দেখতে হবে জিনিসটা আসলে কেমন আছে। যদিও
কিছু টার্ম আছে যে টার্মের মাধ্যমে আমরা বুঝতে পারি যেটা বৃত্ত কিংবা অধিবৃত্ত, বাট এটার ক্ষেত্রে বোঝাটা আসলে মুশকিল। সো দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে x ইকুয়াল টু a cos থিটা প্লাস b sin থিটা, y ইকুয়াল টু দেওয়া রয়েছে হচ্ছে a sin থিটা মাইনাস b cos থিটা। সো এই ধরনের ইকুয়েশন যদি থাকে তাহলে একটা কাজ করবা, দুইটাকে স্কোয়ার করে যোগ করবা, কেননা আমরা জানি যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার হচ্ছে বৃত্তের সমীকরণ। সো যদি ওই ফর্মেটে আসে, অথবা যদি নাও আসে, এখানে যদি ভিন্ন কিছু আসে, যেমন ধরো অনেক সময় কি হয় যে সামনে যদি কোনো ডিজিট থাকে সেইটা সহ যদি আমরা স্কোয়ার করি তাহলে উপবৃত্ত পাওয়ার একটা চান্সেস থাকে কিংবা অধিবৃত্ত পাওয়ার একটা চান্সেস থাকে। এজন্য এরকম কোনো x এবং y ভ্যালু দেওয়া থাকলে সবসময় চেষ্টা করবা যে এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, সো তুমি সবসময় চেষ্টা করবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এরকম করে। সো আমরা এখানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার করি, তো এইটাকে তুমি যদি স্কোয়ার করো তাহলে এখন কি হবে দেখো তো, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র না, তাহলে আমরা এখানে কি পাবো, a স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু a b cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সো আমরা এইটা করে নিলাম, এবার কি করতে হবে, এইটাকে স্কোয়ার করো, দ্যাট মিনস a মাইনাস b তার হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এখানে হচ্ছে কি a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। সো আমরা একটু লক্ষ্য করলে দেখব যে আমাদের এই পার্টটা আর এই পার্টটা কাটা যায়। সো কজ স্কোয়ার টার্ম এখানে আছে আর কজ স্কোয়ার টার্ম এখানে আছে। সো আমি একটা কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই স্কোয়ারটা কমন নেই, সরি এই স্কোয়ার তো কি আমি এখানে বি কজ স্কোয়ার, ঠিক আছে। সো আচ্ছা, এইটা না নিয়ে যেহেতু আমাদের এ কমন নিলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়, এই কাজটা করি, এ স্কোয়ার কমন নিই, তাহলে এখানে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার বিবি দেখো কি আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, আমি এখান থেকে বি স্কোয়ারটা কমন নিব, তাহলে এখানে পাবো হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। ফাইন। সো এখন দেখো আমরা এই জিনিসটা ভ্যালু পাবো 1 আর এই জিনিসটা ভ্যালু পাবো 1, সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো খেয়াল করো আমাদের এই স্কোয়ারে যে বি স্কোয়ার আছে, মূলত এই জিনিসটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, সো আমি এটাকে বলতে পারি সি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। যেহেতু এটা কনস্ট্যান্ট, সো আমি একটা নাম দিতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমাদের সি স্কোয়ার। সো এটা আসলে এক্স্যাক্টলি কি, এটা আসলে বৃত্তের সমীকরণ। সো একটু ক্যালকুলেশন করে দেখা লাগবে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে সার্কেল সি নম্বর। সো আমরা কনিকের পরিস্থিতি বুঝলাম এবং কনিকের সাধারণ সমীকরণ থেকে কিভাবে কনিক চিনতে হয় সেটা আমরা মোটামুটি বুঝে নিলাম। ফাইন। সো এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। সো উৎকেন্দ্রিকতা নিয়ে আমাদের আসলে কোনো কোশ্চেন এভাবে আসে না, আমি যেটা শেখাবো এখানে সেটা আসে নাই, বাট পরবর্তীতে উপকেন্দ্র বা হচ্ছে উৎকেন্দ্রিকতা মানে উপবৃত্তের ক্ষেত্রে এগুলো আসছে, সো আমরা সেগুলো দেখবো। বাট এখানে যেটা বোঝাতে চাচ্ছি সেই জিনিসটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সো উৎকেন্দ্রিকতার কনসেপ্ট আসলে কই থেকে আসে এবং উৎকেন্দ্রিকতা বলতে আসলে কি বোঝায়, আমি যদি হালকা একটু তোমাদেরকে বোঝাই তাহলে হয়তো ক্লিয়ার হতে পারবে। দেখো আমরা কনিকের একটা জিনিস খুব সুন্দরভাবে শিখেছি যে এসপি ইকুয়াল টু ইপিএম, যেখানে এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা, রাইট। কনিকের এসপি ইকুয়াল টু ইপিএম, রাইট। কনিকের সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা জানি। সো এখন আমি এইটার মাধ্যমে তোমাদের একটু ভেঙে চুরে বোঝাতে চাই। খেয়াল করো, দেখো কোনো একটা কনিক যদি এরকম থাকে, আমরা জানি কনিকের 5টা অংশ থাকে, 5টা অংশ বৃত্ত তার ভিতরে পড়ে। সো দেখো এই যে কেন্দ্রটা এই জায়গাটা থাকে, যেখানে আমরা এটাকে বলবো হচ্ছে এস, আর এই বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু আমরা যদি ধরে নিই সেটাকে ধরে নেব হচ্ছে পি, আর এই যে এই পাশে থাকে এম থাকে, এই পাশে এম, যেখানে দ্বিকাক্ষের একটা সমীকরণ থাকে। ওকে ফাইন। সো আমরা এই উৎকেন্দ্রিকতা মানে বুঝি হচ্ছে তোমার এসপি বাই হচ্ছে পিএম, রাইট। আমরা এই জিনিসটা জানি, এসপি বাই হচ্ছে পিএম, এরকম কিছু আমরা জানি। সো বৃত্তের ক্ষেত্রে কি হয়, বৃত্ত মানে যেটা একদম ফুল রাউন্ড আছে, এখন আমি চারপাশ থেকে চাপ দিই, চাপ দেওয়ার ফলে এটা প্রসারিত হবে না বা সংকুচিত হবে না। প্রসারিত বা সংকুচিত না হলে যে কাজটা হয় যে এসপির পরিমাণটা একটা নির্দিষ্ট পরিমাণ একটা ব্যাসার্ধ দেওয়া থাকবে,
আর এই পিএম এর পরিমাণটা হয় অসীম। অসীম মানে এই অক্ষটা অসীমে থাকে। এই অক্ষটা কই থাকে? এই অক্ষটা থাকে অসীমে। কথা কি বুঝতে পারছো? এই পিএম যদি আমি এই জিনিসটাকে প্রেশারাইজ করে যদি আমি সংকুচিত বা প্রসারিত না করতে পারি, তাহলে এই রেখাটা থাকে অসীমে। বুঝতে পারছো? যখন প্রেশারাইজ করলে হালকা একটু সংকুচিত বা প্রসারিত হবে, তখন অসীম থেকে সামনে চলে আসে। সো খেয়াল করো, এই ইনফিনিটি মানে হচ্ছে কি 1/0। সো এসপি এটা হচ্ছে 1/0। সো ক্যালকুলেট করো, দেখো 0 আসে। সো আমরা এটা বুঝতে পারলাম যে বৃত্তের জন্য যখন বৃত্ত হয় তখন আমাদের ইটা 0 হয়ে যায়, রাইট? এইবার ভালো করে বোঝো। এবার আমি করতে চাচ্ছি কি, আমি যেটা করব সেটা হচ্ছে এসপি যেটা আছে, এসপি, এখন এই এসপি এখানে আছে, ঠিক আছে। এখন আমি এটাকে চাপ দিব, এই পাশ থেকে চাপ দেবো, এই দুই পাশ থেকে চাপ দিব। এই দুই পাশ থেকে চাপ দিলে কি হয়ে যাবে? এই পাশ প্রসারিত হবে না? দেখো, আমি যদি এই বরাবর চাপ দিই তাহলে এই বরাবর প্রসারিত হয়ে জিনিসটা কেমন হবে খেয়াল করো তো। জিনিসটা হয়তো বা এই রকমের কিছু হবে, রাইট? আমি এটা এক কাজ করি, এটা আমি অর্ধেক দেখাই, ঠিক আছে? মানে এটা কেমন ছিল? এটা উপবৃত্ত ছিল, জাস্ট একটা অংশ দেখাচ্ছে, অসুবিধা নেই, পুরোটা দেখানোর বিষয়টা এমন না। এরপরে দেখো, আমি যখন এই কাজটা করতেছি তখন কি করে জানো? যে এই যে পিএমটা আছে না, দেখো এইটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের পি, এস এবং পি। এই যে পিএমটা না, এটা অসীমে থাকে না, এখন অসীম থেকে একটু এই পাশে চলে আসে, মানে অসীম থেকে সামনে চলে আসে। তার মানে অনেক সামনে চলে যাওয়ার বিষয়টা এমন না, মোটামুটি সামনে চলে আসে। সো যদি সামনে চলে আসে তাহলে কি হয় দেখো, যে এই ভ্যালুটা আসলে সামনে চলে আসে, বাট এমন না যে অনেক সামনে চলে আসে। সো আমরা একটা ভ্যালু পাই এর, কিন্তু এই ভ্যালুটা যথেষ্ট বড়, এই ভ্যালুটা যথেষ্ট বড় এইটার থেকে, কারণ এসপি এতটুকু, পিএমটা বেশ বড়। সো এটা হবে ছোট বাই হচ্ছে বড়। তাহলে ছোট বাই বড় করলে কি হয়, ই এর ভ্যালুটা আসলে কি হয়, এটা হচ্ছে আমাদের একবার চাপ দিলে কি হচ্ছে, এটা উপবৃত্ত হয়ে যাচ্ছে। এটা কি হয়ে যাচ্ছে? উপবৃত্ত হয়ে যাচ্ছে। সো উপবৃত্তের জন্য আসলে কি আছে দেখো, ছোট বাই বড় মানে কি? ছোট বাই বড় মানে কি? এটা যেমন ধরো এখানে 1, এখানে 2, তাহলে কি হাফ। তার মানে কি, এটা বোঝা যাচ্ছে যে এটা আসলে 1 এর থেকে ছোট, এর ভ্যালুটা 1 এর থেকে ছোট। মানে এখানে সবসময় ছোট, এখানে বড় নেবা, দেখবে 1 এর থেকে ছোটই আসে। সো উপবৃত্তের ক্ষেত্রে কি হয়, 1 এর থেকে ছোট হয়। অ্যান্ড নেক্সট আমি এটাকে আরও চাপ দিলাম, এই যে এই জিনিসটা যেমনটা ছিলাম, যদি আরও চাপ দিই তাহলে কি হবে, সে আরও প্রসারিত হয়ে যাবে না? এই জিনিসটা আরও প্রসারিত হয়ে যাবে, আরেকটু প্রসারিত হবে। তো যখন আরেকটু প্রসারিত হবে তখন আমি এই যে ধরো এটা এস ধরে নিলাম, এটা পি ধরে নিলাম, তখন কি করে, যে এই পিএমটা এমনভাবে চলে আসে যেন এসপি এবং পিএমটা সমান হয়ে যায়। এই দুইটা পরস্পর কি হয়ে যায়, সমান হয়ে যায়। এটাও যা, এটাও তা, অর্থাৎ এসপি এবং পিএম এখানে কি হয়ে যায়, এসপি এবং পিএম সমান হয়ে যায়, অর্থাৎ আমি পাই হচ্ছে 1। কখন হয়? এটা পরাবৃত্তের জন্য হয়। তাহলে আমরা দেখলাম যে পরাবৃত্তের জন্য আসলে, পরাবৃত্তের জন্য আমাদের এর ভ্যালুটা হয়ে যায় 1 এর সমান। অ্যান্ড নেক্সট হচ্ছে আমি যদি আরও চাপ দিই তাহলে সেটা অধিবৃত্তে পরিণত হয়, দ্যাট মিনস সেটা আমাদের আরও প্রসারিত হয়ে যায়। সো যদি আরও প্রসারিত হয়ে যায় তাহলে আসলে কেমন হয় দেখো, আরও প্রসারিত হয়ে গেলে জিনিসটা আমরা দেখব যে এসপির পরিমাণটা থেকে পিএম এর যে পরিমাণটা আছে এটা আসলে ছোট হয়ে যায়, ঠিক আছে? তখন এসপিটাই বড় হয়ে যায়, এই অক্ষরটা তখন আরও কাছাকাছি চলে আসে, ঠিক আছে? সো এভাবে কিন্তু মোটামুটি আমাদের যে মানে ই আছে, উৎকেন্দ্রিকতা আছে, এটার আসলে ডেফিনেশনটা আমরা বুঝতে পারি। মানে এটা বোঝায় যে কতটুকু পরিমাণ প্রসারিত বা সম্প্রসারিত বা সংকুচিত হয়েছে, এইটা আসলে উৎকেন্দ্রিকতা দ্বারা এটাই বোঝায়। সো অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালুটা 1 এর থেকে বড় হবে, কারণ বড় বাই ছোট সবসময় 1 এর থেকে বড়ই হয়। ওকে ফাইন। অ্যান্ড নেক্সট আরেকটা জিনিস আছে, যদি এই জিনিসটাকে আমি আরও প্রসারিত করি তাহলে একদম এটা স্ট্রেট লাইন হয়ে যায়, অর্থাৎ এইটার বাঁকা টাকা থাকে না, একদম যখন সরল রেখা হয়ে যায়। সরল রেখা মানে কি, এইটা যখন এর উপরে সমাপতিত হয় তখন, মানে যখন এরকম করে সরল রেখা হয়ে যায় তখন এই রেখাটা এর উপরে সমাপতিত হয়ে যায়। সমাপতিত হয়ে যাওয়া মানে কি, পিএম এর ভ্যালু কি থাকে, পিএম এর ভ্যালু তখন হয়ে যায় 0। অর্থাৎ এই যে এরকম ছিল না, যখন আমি চাপ দিব তখন এটা সোজা হয়ে যায় আর পিএম রেখাটা এর উপরে চলে আসে, মানে এইটা হয়ে যায় সোজা হয়ে গেল আর পিএমটা চলে আসে এর উপরে, অর্থাৎ একটা রেখার উপর আরেকটা সমাপতিত হয়। সো এসপির যে ভ্যালুটা দেখো, এসপির একটা ভ্যালু হয়তো বা পাবো, যে যেটা এমন ব্যাসার্ধ ছিল সেটা এরকম সোজা হয়ে গেছে। সো এসপির একটা ভ্যালু পাবো, কিন্তু পিএম এর ভ্যালুটা হয়ে যায় 0। সো এটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, ইনফিনিটি।
সো অসংজ্ঞায়িত আর কি, দুইটা আলাদা জিনিস বাট এখানে একই রকম পড়ানো হয়। সো সরলরেখার জন্য আমাদের কি হচ্ছে দেখো ইনফিনিটি। সো এইভাবে কিন্তু আমাদের কনসেপ্টটা আসে। সো আমরা যখন এসপি ইকুয়াল টু ইপিএম পড়বো, সো ইপিএম এক এক ক্ষেত্রে এক এক রকম। সো সেইভাবে আমরা ডিফাইন করবো কোনটা পরাবৃত্ত কিংবা উপবৃত্তের জন্য আমরা এর ভ্যালুটা চেঞ্জ করে দেবো, দ্যাটস ইট। অ্যান্ড দেন মোটামুটি বুঝে নিলাম, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। টাইপ 4 হচ্ছে পরাবৃত্ত সম্পর্কিত তথ্যাবলী। আমাদের পরাবৃত্ত সম্পর্কিত তথ্যাবলী আছে উপবৃত্ত এবং অধিবৃত্ত, বাট পরাবৃত্তটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো পরাবৃত্ত সম্পর্কিত তথ্যাবলী প্রথমে লিখেছি কেজ1 পরাবৃত্তের গ্রাফ। সো আমি পরাবৃত্তের গ্রাফের জন্য তোমাদের একটা শর্টকাট টেকনিক আমি শেখাবো, এবং এই টেকনিক অ্যাপ্লাই করে তুমি পরাবৃত্তের যে কোনো গ্রাফ সহজেই ড্র করে ফেলতে পারবে। সো আমি একটু দেখাই যে আসলে পরাবৃত্তের গ্রাফটা অ্যাকচুয়ালি কেমন হয়। সো আমি একটু দেখাতে চাই, দেখো যে পরাবৃত্তের গ্রাফের জন্য আমাদের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে যে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আমরা এইটা জানি পরাবৃত্ত, কিংবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আমরা এটা জানি পরাবৃত্ত, কিংবা আমি যদি সামনে মাইনাস দিয়ে দিই সেটাও একটা পরাবৃত্ত, আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay এটাও কিন্তু একটা পরাবৃত্ত। সো আসলে পরাবৃত্ত ড্র করতে হবে কিভাবে, আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক শেখাই দিই। অলরেডি আমরা বুঝেছি যে পরাবৃত্তের আকৃতি এমন হতে পারে, কিংবা এমন হতে পারে, কিংবা এমন হতে পারে, কিংবা এমন হতে পারে, যে কোনো আকৃতি হতে পারে। সো এখন পরাবৃত্ত আমরা আসলে কিভাবে বুঝবো যে কোনটা আসলে কেমন হবে, খেয়াল করো। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এক্স স্কোয়ারের সহগ আছে, এক্স স্কোয়ারের পাওয়ার আছে এবং ওয়াই স্কোয়ারের পাওয়ার আছে। এখানে দেখতে হবে কার পাওয়ারটা ছোট, এখানে একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে 1। যার পাওয়ার 1 পরাবৃত্ত সেই অক্ষ দ্বারা 2 ভাগ হবে। ভালো করে বোঝো, এক্স এর পাওয়ার 1 তার মানে এক্স অক্ষ দ্বারা পরাবৃত্ত 2 ভাগ হবে। তাহলে এক্স অক্ষ দ্বারা পরাবৃত্ত 2 ভাগ হওয়া মানে কি, এই অক্ষ দ্বারা, এই দেখো এই হচ্ছে পরাবৃত্ত, এই পরাবৃত্ত একটা অক্ষ দ্বারা 2 ভাগ হয়ে গেছে। তো সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে দেখো হয় এই দিকে হবে অথবা এই দিকে হবে, এটা এক্স প্রাইম। সো এক্স অক্ষ দ্বারা 2 ভাগ না হয় এইদিকে না হয় এইদিকে। এখন কথা হচ্ছে কোন দিকে আসলে আমি ড্র করব, খেয়াল করো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার এক্স আছে, এখানে এক্স এর আগে কি আছে 4a। সো 4aটা আসলে গ্রাফের কোনো পরিবর্তন ঘটায় না। এখানে দেখতে হবে সামনে কি পজিটিভ নাকি নেগেটিভ, 4 এর আগে যদি পজিটিভ হয় তাহলে ডান সাইড নিতে হবে। এবার সেম গ্রাফ আমি যদি দেখি, দেখো এক্স এর পাওয়ার হচ্ছে 1, এক্স অক্ষ দ্বারা পরাবৃত্ত 2 ভাগ হবে, কিন্তু কোন দিকে, সামনে মাইনাস আছে তাই হবে বাম দিকে। সিমিলারলি আমি যদি এখানে খেয়াল করি, এখানে ওয়াই এর পাওয়ার 1, যার পাওয়ার 1 সেই অক্ষ দ্বারা পরাবৃত্ত 2 ভাগ হবে, তাহলে হয় এই দিকে হবে আর না হয় নিচের দিকে হবে, কিন্তু সামনে পজিটিভ থাকার কারণে আমরা উপরের দিকে ড্র করতেছি। একই রকমভাবে আমরা যদি মাইনাসটার দিকে খেয়াল করি, এটা মাইনাস থাকার কারণে জিনিসটা হচ্ছে এমন। আই গেস তোমরা মোটামুটি সবাই এখন বুঝতে পারছো। ওকে ফাইন। সো আমি যদি আরেকটু ক্লিয়ার করি, দেখো ধরো আমরা মানে পরাবৃত্তের যে সাধারণ সমীকরণটা আছে, আমরা যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax লিখি, এটা আসলে কি বোঝায় জানো, খেয়াল করো। এইটা আমরা যে ড্র করি, আমরা এইদিকে যে ড্র করি, এর মানে আসলে বোঝায় যে এই জায়গাটা আসলে 0 0 বিন্দু আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের শীর্ষ বিন্দু, এটা আমাদের কি শীর্ষ বিন্দু। আর এই শীর্ষ বিন্দুটা আমাদের কি দেওয়া আছে 0 0। তার মানে এই ইকুয়েশনটা মূলত এমন ছিল, y - 0 তার হোল স্কোয়ার 4ax - 0। এই ইকুয়েশনটা মূলত এমন ছিল, এই জায়গাটা 0 0 আছে, দ্যাট মিনস এখানে 0 আছে, এখানে 0 আছে, বাট আমি এখানে ড্র করি নাই। অর্থাৎ এই পরাবৃত্তটা যদি এমন থাকতো যে এখানে নতুন একটা অক্ষ ড্র করলাম, পরাবৃত্তটা এখন এখানে আছে এবং এটা বলে দিলাম হচ্ছে আলফা, এটা বিটা, দ্যাট মিনস এতটুকু হচ্ছে আলফা আর এতটুকু হচ্ছে বিটা। আমি যদি এটা বলে দিতাম তাহলে কি হতো, এই জায়গাটা কিন্তু তখন বিটা হতো, এটা কোটি হতো, এই জায়গাটা ভুজ হতো আলফা। সো এইটাই হচ্ছে পরাবৃত্তের সাধারণ সমীকরণ। কারণ কেননা সবসময় যে এই শীর্ষবিন্দু 0 0-তে থাকবে বিষয়টা কিন্তু একদমই তেমন না। ওকে, সো এখন আমি যদি এইটার কথা চিন্তা করি, খেয়াল করো, আমরা দেখতে পারলাম যে ওয়াইয়ের থেকে কোনো কিছু বাদ গেলে কিংবা এক্স এর থেকে কোনো কিছু বাদ গেলে মানে মাইনাস মাইনাস যদি থাকে, তাহলে পজিটিভ আলফা পজিটিভ বিটাই হবে তোমার পরাবৃত্তের স্থানাঙ্ক শীর্ষবিন্দু। তাহলে এই জায়গাটা যদি প্লাস হতো তাহলে এই জায়গাটা মাইনাস নিতাম, এই জায়গাটা যদি প্লাস হতো এই জায়গাটা মাইনাস নিতাম। ফাইন। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যদি এরকম কোনো কিছু থাকে তোমার কাছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সে ফর এক্সাম্পল হচ্ছে 10x + 1, তাহলে এইটা আসলে পরাবৃত্তের সমীকরণটা কেমন হবে খেয়াল করো। এই যে এইটা কিন্তু 4a মানে এখানে 10, ঠিক আছে। তো এখন এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমাদের আসলে দেখো খেয়াল করো, আমি যদি একটু ড্র করি,
এখানে দেখো y এর পাওয়ারটা 1 এবং x এর পাওয়ারটা y এর পাওয়ার এখানে 2, এখানে x এর পাওয়ারটা 1, কিন্তু এখানে আমাদের +1 আছে। সো +1 থাকার কারণে কি হবে -1, আর এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে 0। এটাই হচ্ছে তার নতুন শীর্ষবিন্দু। সো নতুন শীর্ষবিন্দু যদি হয় তাহলে এটা -1 0 কোন দিকে, এতটুকু হচ্ছে -1 আর এটা হচ্ছে 0। সো নতুন অক্ষটা এমন, নতুন অক্ষটা কেমন দেখো এমন। এই নতুন অক্ষে আমাদের পরাবৃত্তটা ড্র করতে হবে। সো পরাবৃত্তের এখানে সামনে কি আছে, পজিটিভ আছে এবং x অক্ষ দ্বারা 2 ভাগ হবে, দ্যাট মিন্স জিনিসটা হবে এমন। ঠিক আছে বিষয়টা। সো দেখো এটাও কিন্তু আমাদের কি হচ্ছে না, দেখো পরাবৃত্ত দ্বারা 2 ভাগ হচ্ছে, নেগেটিভ দিকে হচ্ছে না, বুঝতে পারছো? ওকে, সো আমি আরও একটা জিনিস দেখাই তোমাদের, দেখো খেয়াল করো। যদি এমন থাকে যে y = √(x - 1), যদি এই টাইপের কোনো কিছু থাকে তোমার কাছে, তাহলে কীভাবে করবা খেয়াল করো। যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে আমরা এটা প্রথমে স্কোয়ার করব। স্কোয়ার করার পরে আমি এখানে লিখবো হচ্ছে x - 1, আর সামনে 4 এর মানে আসলে 1 আছে, 4 এর মানে কত আছে, 1 আছে। তো যাই হোক, আমরা যদি এইটাকে এখন ড্র করি তাহলে আসলে কেমন হয় খেয়াল করো। এইটাকে যদি ড্র করি তাহলে যেটা হয় যে আমরা দেখতে পাচ্ছি x এর এটা হবে কি স্থানাঙ্ক কত 1, যেটা বাদ হয়ে যাবে সেটা হবে পজিটিভ, এখানে হবে 0। সো 1 0, তার মানে এই জায়গাটা আমাদের নতুন স্থানাঙ্ক 1 0, নতুন স্থানাঙ্ক। এখন x এর পাওয়ার কত 1, সামনে আছে পজিটিভ, সো জিনিসটা হবে এইদিকে, রাইট? সো যেহেতু এইদিকে আগালাম, এখন দেখো আমি কিন্তু এইটার গ্রাফ এঁকেছি, আমি কিন্তু এঁকেছি কার গ্রাফ, এইটার গ্রাফ, কিন্তু আমি তোমাকে দিয়েছিলাম কোনটা, এটা। তো আমরা এদিকে ফিরে যাই। তো এখানে মডুলাস এখানে রুট আছে না, রুট থাকার কারণে আমরা এখানে সবসময় পজিটিভ পার্ট নিব, রুটের ভিতর তার নেগেটিভ পার্ট বসতে পারে না, যার কারণে আমরা একটা কাজ করবো, এটা মুছে দিব। মানে সরাসরি আমরা এটা গ্রাফ অনেকে আঁকতে পারি না, এজন্য আমি এটাকে স্কোয়ার করে নিলাম, দেন প্রথমে ফিরে যাবো, প্রথমে যেটা আছে সেই অনুসারে আমি এটা ড্র করে নিলাম, দ্যাটস ইট, হয়ে গেছে। সো এখন তাহলে আমরা এই ধরনের গ্রাফগুলো একটু সুন্দর করে দেখে ফেলি। ঢাকা ইউনিভার্সিটিতে 2টা কোশ্চেন আসছে গ্রাফের। সো আমরা গ্রাফের হচ্ছে যে কনসেপ্টটা আছে আমরা একটু বুঝে নিলাম, দেন হচ্ছে ম্যাথ আমরা করে ফেলি। দেখো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে y = -x - 1 তার হোল স্কোয়ার, এর লেখচিত্র কোনটা হবে? সো খেয়াল করো, এটা হবে x - 1 তার হোল স্কোয়ার, আর এই যে মাইনাসটা আছে না, মাইনাসটা এখানে দিয়ে দাও, অসুবিধা আছে? কারণ আমরা জানি যেখানে স্কোয়ার টার্ম আছে তার আগে মাইনাসটা না দিই না আমরা নর্মালি, যেমন আমি দেখাচ্ছিলাম y ² = -4x, রাইট? মানে যার পাওয়ারটা 1 সেখানে আসলে মাইনাসটা লিখেছিলাম, ফাইন। সো এই জায়গাটা আমাদের স্থানাঙ্কটা কেমন হবে, এটা হবে এমন 1, আর এই জায়গাটা হবে আসলে 0, রাইট? ফাইন। সো 1 এবং 0, দেখো 1 এবং 0। সো 1 এবং 0 যদি বসাই তাহলে আসলে কেমন হচ্ছে দেখো, 1টা হচ্ছে এই যে এখানে, নতুন স্থানাঙ্কটা আমাদের কোথায় আছে, নতুন স্থানাঙ্কটা আমাদের মূলত এই যে এই জায়গাটাতে আছে, এরকম আর এরকম আছে, রাইট? নতুন স্থানাঙ্কটা এখানে। এখন y এর পাওয়ার কি, y এর পাওয়ার হচ্ছে 1, সো ডেফিনেটলি y অক্ষ দ্বারা 2 ভাগ হবে, কিন্তু যেহেতু y এর আগে মাইনাস আছে সো আকৃতিটা কেমন হবে, ডেফিনেটলি এরকম। সো আমরা একটু দেখি এরকম গ্রাফটা কই আছে, এটা উঁচুতে, তারপরে এটা কিন্তু অবশ্যই 1 এবং 0। সো 1 এবং 0 কই আছে দেখো, এইটা -1 উপরের দিকে, -1 নিচের দিকে, 1 0, দেখো 1 0 নিচের দিকে, তার মানে গ্রাফটা হবে বি নম্বর হবে উত্তর, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে পরের কোশ্চেনটা দেখবো আমরা, পরের কোশ্চেনে গ্রাফটা কেমন দেখো, পরের কোশ্চেনে গ্রাফটা কেমন যে y = একই গ্রাফ, শুধুমাত্র কি করছে এই দেখো, আমি এটা শিখাইছিলাম মনে হয় এই ধরনের গ্রাফ। সো দেখো এখানে y = x + 1 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস আমি এটাকে কাজ করি, আমি এই সাইডে নিয়ে আসি। আচ্ছা, এখন দেখো তাহলে এখানে লিখতে পারি -1 আর এখানে হবে 0। সো খেয়াল করো x এর যে ভ্যালুটা আছে এই দিকটা হচ্ছে আমাদের কি -1, দ্যাট মিনস এতটুকু হচ্ছে -1 0। সো এইটা হচ্ছে আমাদের নতুন একটা অক্ষ, আর এই যে এতটুকু, ঠিক আছে? তার মানে এটা -1 0, ফাইন। এবার এখানে দেখতে পাচ্ছি y এর পাওয়ার 1, কিন্তু সামনে আছে পজিটিভ, সো পজিটিভ থাকার কারণে কি হবে এখন উপরের দিকে, দ্যাট মিনস এক ঘর বামে গিয়ে অর্থাৎ এখানে -1 থাকবে, দ্যাট মিনস উপরের দিকে। সো এক ঘর দেখো এটা মূল বিন্দুতে, এটা ডান দিকে, এটা এই দিকে আছে, তো এইটাই গ্রাফ হবে। দেখো এর বি নম্বরটা ভালো করে মিলাই দেখো, বাম সাইডে সরেছে সে। সো এটা হচ্ছে মূলত গ্রাফের যে কনসেপ্টটা ছিল আমরা সেগুলো দেখলাম। 2টা গ্রাফ আসছে, বাট এখান থেকে যে ধরনের গ্রাফ দিক না কেন এখন তুমি পারবো আশা করি। নেক্সট আমরা দেখব কেস 2 হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অনেক গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকবার আসছে, বাট হচ্ছে আমি তোমাদের একটা টেকনিকই শিখাই দিব, সেটা হচ্ছে অপশন টেস্ট। শীর্ষবিন্দু দিয়ে যদি ম্যাথ আসে তুমি অপশন টেস্ট করলে হয়ে যায়। কেন হয়ে যায় খেয়াল করো, কারণ
অপশন আসলে কখন টেস্ট করতে হয়? অপশন টেস্টের ব্যাপারটা হচ্ছে যখন ওই বিন্দুটা ওই বৃত্তের উপরে কিংবা ওই সরলরেখার উপরে বা ওই এক কথায় কণিকার উপরে অবস্থিত। সো দেখো, খেয়াল করো, আমরা যখন পরাবৃত্তটা ড্র করি তখন আসলে কেমন হয়? আমরা বলে থাকি যে এই বিন্দুটা হচ্ছে আমাদের কি শীর্ষবিন্দু। তো আমরা যখন শীর্ষবিন্দুটা ড্র করি, এই যে আমি বলছি এই বিন্দুটা কি পরাবৃত্তের উপরে আছে? যেহেতু ওর উপরে আছে তাই আমি বলতে পারি যে এই বিন্দুটা এই পরাবৃত্ত সমীকরণকে সিদ্ধ করে। এই জন্য আমরা এটা দ্বারা আসলে কি করি? আমরা এটা দ্বারা অপশন টেস্ট করে থাকি। কথা কি বুঝতে পারছো? সো এখানে যতগুলো বিন্দু থাকবে বিন্দু দ্বারা অপশন টেস্ট করবো, তাহলে ম্যাথ হয়ে যায়। তারপরে তোমাদের আমি মেইন নিয়মটা শেখাবো অ্যান্ড দেন হচ্ছে অপশন টেস্টও শেখাবো। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করবা, ঠিক আছে? ওকে ফাইন। সো খেয়াল করি যে আসলে আমরা অপশন টেস্টে মোটামুটি সবাই পারবো। এখন মেইন নেমটা আগে শেখাই, তারপর অপশন টেস্ট শেখাই। খেয়াল করো, যখন আমরা একটা পরাবৃত্ত ড্র করি, আমরা পরাবৃত্তের আকৃতি কেমন মোটামুটি জানি আমরা, এটা আমি প্রথমেই শেখাই আসছি। সো এই ধরো একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের এই যে পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্তের হচ্ছে তোমার এই বিন্দুটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, দ্যাট মিনস এটা হবে 0 0। আর এখন আমরা জানি যে এই বিন্দুটা হচ্ছে কি আমাদের শীর্ষবিন্দুটা কি 0 0। যেখানে এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস, এই যে এইটা হচ্ছে আমাদের বোঝায় কি জানো? এটা হচ্ছে x এর ভ্যালু বোঝায়, আর এটা কিন্তু আমাদের y এর ভ্যালু বোঝায়। অর্থাৎ আমরা যখন y ² = 4x লিখি না, তখন আসলে এই জিনিসটা বোঝায় কি? এটা হচ্ছে 0, y 0, আর এখানে হচ্ছে x 0। এই বিন্দুতে x 0, y 0, এইটাই কিন্তু আমাদের মূলত বোঝায় থাকে। তো এখন কখনো কখনো আমাদের এরকম সরাসরি থাকবে না, এটা মূল বিন্দু 0 0 তে আছে, এই জন্য ছোট হাতের y ছোট হাতের x লিখেছি। কিন্তু যদি মূল বিন্দুতে না থাকে তখন গ্রাফটা এমন হবে y ² = 4ax, ঠিক আছে? যেখানে y মানে দেখাচ্ছে এমন থাকতে পারে y + 1, ঠিক আছে? y মানে থাকতে পারে y + 1, কিংবা x মানে থাকতে পারে x - 3, এরকম কোনো কিছু থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ওইটাকে বড় হাতের x ধরে নিব অ্যান্ড দেন হচ্ছে আমরা বুঝবো যে এইটা হচ্ছে 0, দ্যাট মিনস এইটা হচ্ছে 0 মানে কি? পুরোটা 0। এইটা 0 মানে হচ্ছে এই পুরোটা 0। সো এটা হচ্ছে শীর্ষবিন্দুর যে কনসেপ্টটা আছে। এখন আরেকটা জিনিস আমি যদি বোঝাই, এই গ্রাফটা যদি এরকম থাকতো, গ্রাফটা যদি উপরের দিকে থাকতো কিংবা নিচের দিকে থাকতো, যাই থাকুক না কেন, আমরা কিন্তু মূলত শীর্ষবিন্দু এই মূল বিন্দুর সাপেক্ষে আসলে বের করে থাকি। ওকে ফাইন। সো আমরা তাহলে এখন দেখি আসলে আমাদের কেমন আসে। আমাদের প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 2x = দেওয়া রয়েছে y² প্লাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 12। বলা হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কেমন হবে। এখন একটা কাজ করবা, সেটা হচ্ছে যেটার পাওয়ার থাকবে, যেটার স্কোয়ার টার্ম থাকবে, সেটাকে তুমি এক সাইডে নিবা এবং বাকি যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে সমানের আরেক পাশে নিবা। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে y² প্লাস 8y, এখানে 2x, আর এটাকে তুমি এই পাশে নিয়ে গেলে হবে 22। ওকে ফাইন। এবারে তুমি কি করবা? এখানে x মুক্ত করতে হবে, কারণ আমরা এখানে দেখেছি যে আমরা সবসময় x মুক্ত করি। তাহলে এখানে 2 কমন নাও, তাহলে x - 11, আর এখানে আমরা পাবো হচ্ছে y² প্লাস হচ্ছে 8y। সো এই যে y² যে টার্মটা আছে, মানে স্কোয়ারের টার্মের সাথে যেটা জিনিসটা আছে, আমরা এই জিনিসটাকে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র করব। সো এখানে হবে y² 2 × y × 4, 8y, রাইট? প্লাস হচ্ছে 4² দ্যাট মিনস এখানে -16 হবে না, আর এখানে 2। একটা কাজ করি, আমরা আগে এখানে ক্যালকুলেশন করে ফেলেছি, সো আমি আগের লাইনটা লিখি কারণ এখানে -16 আছে। সো এখানে হচ্ছে কত? y + 4 তার হোল স্কোয়ার, দ্যাট মিনস এখানে হবে 2x, আর 22 আর 16 কত হয়? 22 এবং 16, সো 22 আর 16 কত হয়? 8 আর 16, তার মানে হচ্ছে এখানে 38, 38 হবে। সো এখানে 2 কমন নিলে x প্লাস হচ্ছে এখানে 19 হচ্ছে, রাইট? ওকে ফাইন। সো এটা আমরা পেলাম। তাহলে আমরা দেখছি, দেখো আমরা এখন বলতেছি যে এই পুরো জিনিসটাকে আমরা বড় হাতের y ধরবো, এই পুরো জিনিসটাকে আমরা বড় হাতের y ধরবো, আর এই জিনিসটাকে আমরা হচ্ছে বড় হাতের x ধরবো। আর শীর্ষবিন্দু মানে কি? শীর্ষবিন্দু মানে হচ্ছে y² = 4ax, যেখানে এই 2 মানে হচ্ছে 4a, আর এইটা মানে 0। সো এটা মানে 0 কি? এটা মানে আসলে এইটা 0 মানে কি? y + 0 = 0, আর x + 19 এটা = 0। তাহলে এখন উত্তর কত হবে?
তোমরা নিজেরাই বলে দাও। আমার মনে হচ্ছে ক্যালকুলেশনে একটু ভুল গেছে, এই জায়গাটাতে ভুল করছি আমি। এই জায়গাটা এমন হবে নাকি, এই জায়গাটা হবে কি 2x 16টা যদি এরকম হয় -22 + 16, তার মানে এখানে কত আছে 16, ওখানে 6 হবে। এই জায়গাটা ভুল করছি। সো এখানে আমাদের 2 কমন নিলে x - 3, তাহলে আমাদের কেমন হচ্ছে দেখো, আমরা x - 3 হবে এখানে, রাইট? x - 3, তো উত্তর হবে কি x = 3 এবং y = হচ্ছে -4। সো দেখি 3 - 4 কই আছে, এই যে এই নম্বরটা হবে আমাদের এক্সাক্ট উত্তর। এখন তুমি এই ম্যাথটা আসলে অপশন টেস্ট করে করতে পারো, সেটা কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হতে হবে। এখানে আছে 2x, 2 × x মানে কত 3 3 × 6, আর y² মানে কত, y² মানে হচ্ছে -4 তার স্কয়ার, 8 × y মানে কত, y মানে হচ্ছে -4 আর হচ্ছে প্লাস এরকম আছে। সেকেন্ড কত হচ্ছে 16, এখানে হচ্ছে 4 8টা কত 32 প্লাস হচ্ছে 22, 38 থেকে 32 বাদ দাও 6 হয়, এখানেও 6 এখানেও 6, রাইট? একই রকম ভাবে তুমি প্রত্যেকটা অপশন টেস্ট করবা। অ্যান্ড দেন হচ্ছে শীর্ষবিন্দু আমি একটা দেখাই দিলাম, আমি তোমাদের আরেকটা দেখাই দিব, বাকি তোমাদের সব হোমওয়ার্ক থাকবে, অনেক ম্যাথ আসছে এখান থেকে। সো আমি তোমাদের একটু দেখাই। দেখো পরেরটা দেওয়া রয়েছে কি y² + 4x + 2y - 8 = 0 এবং পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে। তোমাকে বলেছিলাম স্কোয়ার টার্মটা এক সাইডে রাখবা আর বাকি সব কনস্ট্যান্ট সহ আরেক সাইডে রাখবা। সো এখানে y² প্লাস হচ্ছে 2y, এখানে হবে -4x, এখানে হবে +8, ফাইন। এবার তুমি এটাকে কি করবা, এটাকে তুমি যেটা করবা a + b হোল স্কয়ার সূত্র করতে হবে, তার মানে এখানে a² 2 × y × 1, এটাকে এমনভাবে ভাঙতে হবে যেন 2y টা ফিরে আসে। আবার এখানে দেখতে পাচ্ছি 2ab, b মানে কত 1, সো এখানে 1² -1 -4x + 8, এটা তো সবাই পারো এই জিনিসগুলো। তো y + 1 তার হোল স্কয়ার, আর এই যে -1টা আছে এই পাশে নিয়ে দাও, -4x, সো x এর ভ্যালু 9/4 আর হচ্ছে -1। তাছাড়া এটা এমনিতেই উত্তর বলা যায়, y এর ভ্যালু -1 শুধুমাত্র এখানেই আছে, y এর ভ্যালু -1 শুধুমাত্র ওখানেই আছে, সো ওইটাই হবে উত্তর, ঠিক আছে? এবার বাকি সব তোমাদের হোমওয়ার্ক থাকলো, দেখো পারো কিনা। দেখো শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, x² এবং এই টার্মটা এক সাইডে রাখবা, বাকিটা ওই পাশে রেখে ক্যালকুলেশন করবা, অথবা অপশন টেস্ট। একই রকম ভাবে বাকি সবগুলো কি করা যাবে না। এবং ঢাকা ইউনিভার্সিটি দেখছি 5-6 সালে যেটা আসছিল সেটা মনে হচ্ছে পরবর্তী রিপিট করছে না। এই দেখো ঢাকা ইউনিভার্সিটি 20 সালে যেটা আসছিল সেটা কিন্তু রিপিট করছে, এটা আসছিল 5-6 সালে, আমরা দেখতে পাচ্ছি 5-6 সালে যেটা আসছিল সেটা কিন্তু রিপিট করে দিয়েছে। দেখো 5-6 সালে সেটা 20-21 সেশনে সেটা রিপিট করছে। সো এটা একটু লক্ষ্য রাখবা যে কোশ্চেন আসলে রিপিট করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ভালোভাবে অ্যানালাইজ করে করবা, দেখবা যে এর ভিতর থেকে হয়তো বা রিপিট করলে এর ভিতর থেকে করবে। সো সবগুলোর শীর্ষবিন্দু তোমার বের করার দায়িত্ব থাকলো। সো আমরা কেস 3 আমরা শিখবো। ওকে, তাহলে দেখো আমরা এখন কেস 3 নিয়ে আলোচনা করব এবং কেস 3তে দেখো লিখেছি উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। সো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাকে চিত্র সম্পর্কে বুঝতে হবে। আমরা যদি চিত্র সম্পর্কে ভালো ধারণা রাখতে পারি তাহলে এই ম্যাথগুলো করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায়। সো প্রথমে দেখো আমরা একটা পরাবৃত্ত ড্র করি। পরাবৃত্ত আমরা সবাই জানি যে কেমন হয়। পরাবৃত্ত আমি জাস্ট মূল বিন্দুতে যদি ড্র করি, মূল বিন্দু থেকে আমি যদি চিত্রটা আঁকি, আমি মূল বিন্দু চিন্তা করে নিচ্ছি। তো দেখো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, ভালো করে বোঝো। চিত্রটা আমি এখন বোঝাই দেবো, এখান থেকে যে ধরনের কোশ্চেন আসুন না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। সো এইটা হচ্ছে এই যে বিন্দুটা ছিল 0 0 বিন্দু, এইটাকে বলবো হচ্ছে আমরা শীর্ষবিন্দু। এটাকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু তাহলে কত? শীর্ষবিন্দু হচ্ছে 0 0। এবং দেখো খেয়াল করো এখান থেকে ঠিক যতটুকু ডানে আমার থাকবে এতটুকু ডিস্টেন্স হচ্ছে a, আর যেহেতু এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তাই x অক্ষে আমাদের কোটি থাকবে 0। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে এতটুকু, এইটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। এটা কি আমাদের? এইটা হচ্ছে উপকেন্দ্র। সো উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে বলো তো ভাইয়া? উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে হচ্ছে a0। এবং ঠিক এতটুকু বাম পাশে, মানে এ যতটুকু গেছে এখান থেকে যতটুকু গেছে ঠিক এতটুকু বাম পাশে আমাদের ড্র করতে হবে। এই বিন্দুটা হচ্ছে তোমার যে বিন্দু দিয়ে আসলে নিয়ামক রেখাটা যায় সেই বিন্দুটা হচ্ছে এটা। সো এই যে আমি একটা ড্র করব লাইন, এইটাকে বলতেছি মূলত আমরা নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা। সো এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। ঠিক আছে, সো নিয়ামক রেখা হচ্ছে এটা। এখন খেয়াল করো নিয়ামক রেখাটা আসলে কেমন। দেখো এখানে আমাদের যদি খাড়া একটা রেখা টানি আমরা,
তাহলে আমরা কি পাবো, আমরা পাবো কিন্তু x ইকুয়াল টু a, রাইট? কেননা এটা হচ্ছে আমাদের a বিন্দু, আর যখন আমি x ইকুয়াল টু a দিব তখন খাড়া রেখা দিব। সিমিলারলি এটা হচ্ছে মাইনাস a বিন্দু, আমি যেখানে খাড়া রেখা দিই তাহলে এখানে ড্র করতে পারি x ইকুয়াল টু মাইনাস a। x ইকুয়াল টু মাইনাস a মানে কি, x অক্ষের উপরে খাড়া একটা রেখা। x ইকুয়াল টু a মানে কি, a ঘর একক, a ঘর ডানে গিয়ে সে রেখা দিচ্ছে, খাড়া রেখা দিচ্ছে, রাইট? সো দেখো এই যে এইটা হচ্ছে উপকেন্দ্রিক উপকেন্দ্র দিয়ে যায় যেটা, সেটার সমীকরণ, আর এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, আর এটা হচ্ছে উপকেন্দ্র, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে নিয়ামক রেখার যে মানে নিয়ামক রেখাটা যে বিন্দুতে যায় সেই বিন্দুটা। সো আমরা মোটামুটি 3টা পয়েন্ট পেলাম এবং 3টা রেখা পেলাম। আর একটা জিনিস খেয়াল করো, আমাদের যদি বলে শীর্ষবিন্দুগামী রেখা সমীকরণ, তাহলে এই ক্ষেত্রে হবে এক্স অক্ষে, এটা হচ্ছে কি অক্ষ, এটা ওয়াই অক্ষ। সো ওয়াই অক্ষে কি শূন্য থাকে, এক্স শূন্য থাকে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা 3টা সমীকরণ পেলাম। এখন দেখো সবসময় যে শীর্ষবিন্দু 0 0-তে থাকবে বিষয়টা এমন না, সেটা শিফট হতে পারে, যেটা আমি বোঝাইছিলাম। তো এখন আমাদের চাওয়া হচ্ছে উপকেন্দ্রের পরিমাণটা। সো এরপরে আমি আরেকটা জিনিসও বোঝাবো, একবারে সবগুলো হয়ে যায়, এজন্য আমি চিত্রটা একবারে তোমাদের সামনে বোঝা দিচ্ছি। দেন দেখো এই যে এই রেখাটা আছে না, ধরো এই যে এই রেখাটা হচ্ছে তোমার, এই রেখাটা ধরো আমি ধরে নিলাম যে এস বিন্দু, এটাকে পি বিন্দু ধরে নিলাম, আর তাহলে এটা হবে এম বিন্দু, ঠিক আছে? সো পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের আসলে এস পি এবং পিএমটা আসলে সমান হয়, এটা পরাবৃত্তের ডেফিনেশন থেকে আমরা বুঝি বা জানি। সো এই যে রেখাটা দেখো, এটাকে বলে হচ্ছে আমরা নিয়ামক রেখার উপর লম্ব রেখা, বুঝতে পারছো? যখন আমরা পরাবৃত্তের সমীকরণ বের করব তখন আসলে এই ডেফিনেশনটা আমাদের প্রয়োজন হবে। এখন খেয়াল করো, আসলে এই জায়গাটাতে আসলে আমাদের যে এ এর যে ভ্যালুটা আছে, এই এ এর ভ্যালুটা আসলে আমাদের বোঝায়, এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমাদের যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এইটা হচ্ছে বোঝায় আমাদের ওয়াই, মানে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। এই সমীকরণটা কখন হয় জানো, যখন আমরা ড্র করি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তখন আমরা এই চিত্রটা ড্র করি। এখন খেয়াল করো, আমাদের এখানে এই সূত্রগুলো মনে রাখার কিছু টিপস আছে, সেই টিপসগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। প্রথমত, আমি যখন শীর্ষবিন্দু লিখছি তখন 0 0, এবং সব ক্ষেত্রে আমরা 0 0 দিয়ে আসলে চিন্তা করে থাকি। দেন হচ্ছে দেখো উপকেন্দ্র কি জানো, দেখো এখানে y এর পাওয়ার আছে 2 এবং x এর পাওয়ার আছে 1, যার পাওয়ার 1 তার সাথে 4 বাদ দিয়ে যেটা থাকবে, যার পাওয়ার 1 তার সহগ হচ্ছে 4, এই 4 বাদ দিয়ে যেটা থাকবে সেটা ইনটু 0 যদি হয় তাহলে এটা হবে উপকেন্দ্র। এবার খেয়াল করো, আমাদের x ইকুয়াল টু a লিখছি না, x ইকুয়াল টু a, দেখো যেখানে y স্কয়ার আছে আমরা y স্কয়ারের ওখানে যাব না, দেখো এবার খেয়াল করো, আমাদের যার পাওয়ার 1 তার সাথে a আছে না, এই x ইকুয়াল টু a, দেখো এখানে যে যার পাওয়ার 1 তার সাথে কি আছে সহগ, দেখো 4 এ না, 4 টোর বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি a, তাহলে 4, দেখো 4a, তাহলে আমাদের শুধু এ থাকে, তাহলে x ইকুয়াল টু a, এইটা বোঝায় কি দেখো উপকেন্দ্রিক রেখার সমীকরণ। অ্যান্ড দেন সেম জিনিস আমি যদি x ইকুয়াল টু মাইনাস a দিয়ে দিই, তারপরে সেটা লেফট সাইডে শিফট করবে, সো লেফট সাইডে শিফট করলে সেটা হবে নিয়ামক রেখার সমীকরণ। অ্যান্ড দেন হচ্ছে দেখো, যখন আমি x ইকুয়াল টু 0 করে দিচ্ছি তখন আমি পাচ্ছি আসলে কি, সেটা তোমার শীর্ষবিন্দুগামী রেখার সমীকরণ। এবং যার পাওয়ার 2 সেটা ইকুয়াল টু 0 করে দাও, তাহলে পাবো হচ্ছে অক্ষরেখার সমীকরণ। খেয়াল করো, এই পরাবৃত্তের অক্ষ কোনটা, এক্স অক্ষ, এবং এক্স অক্ষে কি শূন্য থাকে, ওয়াই শূন্য। এজন্য আমরা সংক্ষেপে বলছি যার পাওয়ার স্কোয়ার সেটা ইকুয়াল টু 0 করে দিলে আমরা যেটা পাবো সেটা কি পাবো, দেখো অক্ষরেখার সমীকরণ। বুঝতে পারছো বিষয়টা? আই গেস তোমরা মোটামুটি সবাই বুঝতে পারছো। অ্যান্ড আরেকটা জিনিসও আছে যে আমাদের এই 4a কি আসলে এতটুকু হচ্ছে 2a আর এতটুকু হচ্ছে 2a, সো টোটাল হচ্ছে 4a। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেটা আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4a, ঠিক আছে? পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, 4a। সো আমরা কয়েকটা ফর্মুলা বুঝলাম, দেখো আমরা বুঝলাম যে উপকেন্দ্র বুঝলাম, শীর্ষবিন্দু বুঝলাম, অ্যান্ড দেন 3টা রেখা বুঝলাম, তারপরে হচ্ছে অক্ষরেখা বুঝলাম, দেন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বুঝে নিলাম। সো আমরা এই চিত্রটা মোটামুটি বুঝে নিলাম যে কোনটা কি আসলে। অ্যান্ড দেন এখন আমরা ম্যাথ দেখবো, তাহলে ইজিলি আমরা বের করতে পারবো সব জিনিসপত্রগুলো। এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক চাইছে, সো উপকেন্দ্রের স্থানাঙ্ককে আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আমরা এই ফর্মেটে প্রকাশ করব, দেন হচ্ছে আমরা কম্পেয়ার করে ম্যাথটা ইজিলি করে ফেলতে পারি। এখন
আর একটা জিনিস তোমাদের বোঝাই যে এই গ্রাফটা সবসময় এমনই থাকবে, বিষয়টা এরকম না। কোনো কোনো ম্যাথে আমাদের এরকমও দিতে পারে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। সো সেই ক্ষেত্রে আসলে কেমন হতো জানো, এই গ্রাফটা হতো উপরের দিকে, রাইট? এই চিত্রটা আমি আঁকানো শিখাইছি তোমাদের। সো সেই ক্ষেত্রে আসলে কি হতো জানো, যে আমাদের এই জায়গাটাতে কি হতো, দেখো এখানে এক্স ইকুয়াল টু এ হয়েছে না, তখন আমাদের হতো ওয়াই ইকুয়াল টু এ। এই ওয়াই ইকুয়াল টু এ হতো কি আমাদের তোমার উপকেন্দ্রিক রেখার সমীকরণ। তারপরে কি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ দ্বিকাক্ষ রেখার সমীকরণ। তারপরে ওয়াই ইকুয়াল টু 0 সেটা হচ্ছে শীর্ষবিন্দুগামী রেখার সমীকরণ। এক্স ইকুয়াল টু 0 সেটা হতো অক্ষরেখার সমীকরণ। 4 সবসময় থাকবে, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু আমাদের পরিবর্তন আসছে, এবং আমি তোমাদের বোঝাই দিয়েছি যার পাওয়ার 1 সেই সাইডে কাজবাজ করতে, সেইটা ইকুয়াল টু এ মানে উপকেন্দ্রিক রেখার সমীকরণ, এইটা ইকুয়াল টু মাইনাস এ মানে তোমার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। সো এরকমভাবে কিন্তু আমরা বের করতে পারি টিপস কাটিয়ে, আমরা চিত্রমিত্র না ড্র করেও কিন্তু ইজিলি করতে পারি। সো এখন আমরা এই যে উপকেন্দ্রের যে স্থানাঙ্কটা আছে, সো আমরা এখন এটা বের করে ফেলি। আমি আর চিত্র দিয়ে বোঝাবো না, মোটামুটি পরাবৃত্তের যে জিনিসগুলো ছিল বোঝাই দিয়েছি, এখন জাস্ট ম্যাথ করে দিব, দ্যাটস ইট। সো আমরা এখন উপকেন্দ্রের একটা ম্যাথ আছে, এই ম্যাথটা সলভ করব। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে সব থেকে বেশি আসছে শীর্ষবিন্দুতে, বাট আমাদের অন্যগুলো আসলে করতে হবে। খেয়াল করো, আমাদের দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এখানে আছে মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল 0। সো আমি তোমাকে বলেছিলাম যেটার পাওয়ার হচ্ছে তোমার স্কোয়ার আছে সেইটা এক সাইডে রাখতে, আর বাকিটা হচ্ছে আর এক সাইডে রাখতে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এখানে হবে 4x মাইনাস 16। সো এবার খেয়াল করো, আমরা এখানে ফর্মুলার জন্য আমরা জিনিসটাকে ভেঙে লিখবো ওয়াই স্কোয়ার 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল 4x মাইনাস 16। এবার খেয়াল করি y মাইনাস 2 তার হোল স্কোয়ার, আমরা এতটুকুর জন্য ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আর এই 4টাকে ডান সাইডে নিয়ে যাই, তাহলে 4x মাইনাস 16 প্লাস 4, সেখানে পাবো 4x মাইনাস 12। এবার খেয়াল করি y মাইনাস 2 তার হোল স্কোয়ার, এইবার এখানে আমরা পাচ্ছি 4 কমন নিলে x মাইনাস এরকম পাচ্ছি, রাইট? এখন আমি তোমাকে যেটা বলেছিলাম যে এই পুরো জিনিসটাকে আমি চিন্তা করব হচ্ছে x, আর এই পুরো জিনিসটাকে এটাকে চিন্তা করব বড় হাতের y, আর এটাকে চিন্তা করব হচ্ছে x। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি y স্কয়ার ইকুয়াল টু 4ax, যেখানে এই 4 মানে কি, এই 4 মানে হচ্ছে বোঝাই এটা আসলে 4 এর ভ্যালু। এটা কিসের ভ্যালু? 4 এর ভ্যালু। সো এর তুমি ভ্যালু হচ্ছে 1 পাবানে, এ পাবানে হয়তো কত, তুমি এ পাবানে 1। ক্যালকুলেশন করে দেখো 4 ইকুয়াল টু 4, দ্যাট মিনস এ ইকুয়াল টু কত, 1। সো এখন আমরা জানি যে y স্কোয়ার ইকুয়াল 4ax, এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় a, 0, যেখানে এইটা ডিনোট করে বড় হাতের x, এইটা ডিনোট করে হচ্ছে আমাদের বড় হাতের y। সো বড় হাতের x ইকুয়াল টু a, ঠিক আছে? তো বড় হাতের x মানে কি, সেটা হচ্ছে x মাইনাস 3, আর a মানে কত, a মানে হচ্ছে এইটা, এটা বড় হাতের a লিখেছি, এটা তুমি ছোট হাতের a লিখলেও অসুবিধা নাই, এটা ছোট হাতের a কিংবা বড় হাতের a যাই লেখো, জিনিসটা বুঝলেই হলো। সেখানে 1 হবে। সো x ইকুয়াল টু কত হবে তাহলে আমাদের বলো তো? x ইকুয়াল টু হবে হচ্ছে 4, অ্যান্ড দেন হচ্ছে একই রকম ভাবে আমরা জাস্ট y এর ভ্যালুটা করব, y ইকুয়াল টু 0। সো y মানে হচ্ছে y মাইনাস 2 ইকুয়াল 0, সো y ইকুয়াল টু হচ্ছে 2। সো আমরা এখানে পাবো হচ্ছে 4,2। 4,2 কই আছে দেখি, এই দেখো এ নম্বর হবে আমাদের আলটিমেট উত্তর। সো কেস 3 কারো। এবার আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। বলা হচ্ছে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আসলে কত। সো আমরা এই ফরম্যাট লিখে করতে পারি, অথবা আমরা অন্যভাবে করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা টিপস আমি শেয়ার করব। আগে তোমাদের মূল যে কনসেপ্টটা আছে সেই অনুসারে করে তারপরে হচ্ছে আমি তোমাদের শর্টকাটটা লিখে দিব যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইলে আমরা একবারে কিভাবে করে ফেলতে পারি। খেয়াল করো, আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 40 ইকুয়াল টু 0। সো আমি বলেছিলাম যেটা স্কোয়ার আছে সেই চলকগুলো এক সাইডে রাখবা। সো এক্স স্কোয়ার মাইনাস 4x, বাকিটা তুমি অন্য সাইডে নিয়ে যাবা। সো গেলাম। এবার এখানে আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব, এক্স স্কোয়ার মাইনাস
এখানে কত হবে বলো তো? এখানে হবে 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 12y প্লাস 40। এখন খেয়াল করো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 12y, এই 4টা তুমি এই পাশে নিয়ে যাও, তাহলে এখানে হবে না 44। সো এখানে মাইনাস 12 কমন নাও, কমন নিলে হবে y মাইনাস 44/12। এখন খেয়াল করো আমরা এখান থেকে কি পাচ্ছি আসলে, আমরা এটাকে ধরে নিব হচ্ছে বড় হাতের x, এটাকে বড় হাতের y, ঠিক আছে? তো তাহলে আমরা পাচ্ছি হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, রাইট? এখন দেখো এই 4a মানে আসলে কি বোঝাচ্ছে? -12। তো এটা যেহেতু ডিস্টেন্স বোঝাই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বোঝাই, কাজে আমাদের -12 অ্যাপ্লাই করা যাবে না, এখানে আমাদের +12 অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে এই জায়গাটাতে আমি একবারে 12 কিভাবে বলতে পারি? উত্তর একবারে 12 ম্যাথ না করে আমি কিভাবে বুঝবো যেটা আসলে একবারে 12 হয়ে যাচ্ছে? খেয়াল করো এই জায়গাটাতে আমাদের এক্সট্রা যখন এখানে ক্যালকুলেশন করছিলাম তখন আমাদের এখানে যে 4 আসছে, এই 4টা আমি এখানে যোগ করে দিয়েছি, 44 হয়েছে। তো 44 থাকার কারণে এখানে যে 44 হয়েছে, এই 44 থাকার কারণে আমাদের কি y এর যে সহগটা আছে, y এর আগে যে সহগটা আছে সেটা কি চেঞ্জ হয়েছে ভাইয়া? সেটা কিন্তু চেঞ্জ হয় নাই। দেখো আমি এখানে 4 যোগ করেছি, বাট আমাদের y এর আগে যে ডিজিটটা আছে সেইটা কিন্তু চেঞ্জ হয় নাই। যেহেতু সেটা চেঞ্জ হয় নাই, তাই অতএব আমাদের y এর আগে যে জিনিসটা আছে সেটাই কিন্তু আমাদের আসলে উত্তর হচ্ছে। এখন আমি তোমাকে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, যদি আমাদের এই জায়গাটাতে এমন থাকতো যে 3 থাকতো, সে ফর এক্সাম্পল এই জায়গাটা 3 আছে, সো আমি কি করতাম? x মুক্ত পদ করতাম। কি করতাম? x মুক্ত পদ, x স্কোয়ার মুক্ত পদ করতে গেলে আমাকে কিন্তু 3 দ্বারা ভাগ করতে হতো। সো এখানেও ভাগ করতাম, এখানেও ভাগ করতাম, অ্যান্ড এই 3 দ্বারা কিন্তু আমি এখানেও ভাগ করতাম। আর এখানে ভাগ করলে আমাদের এখানে এই সূত্রের পরিবর্তন আসবে, বাট আমি যখন কনস্ট্যান্ট যোগ করে দেবো কোনো পরিবর্তন আসছে না। দ্যাট মিনস এক্স স্কোয়ারের আগে কোনো ডিজিট যদি থাকে সেইটা দ্বারা কিন্তু আমি ওয়াই স্কোয়ারের সহগকে ভাগ দিয়ে দিচ্ছি। অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ যদি 1 থাকে তাহলে আসলে ম্যাথটা ইজিলি করা যায়, আর না হলে তোমার হচ্ছে ভাগ করে নিতে হয়। তাহলে আমরা ম্যাথটা কিভাবে করতে পারি ভালো করে বোঝো। এখানে কোন চলক আছে? একটা চলক আছে x আর একটা চলক আছে y। এখানে যে চলকের স্কোয়ার থাকবে সেই টার্মগুলো বাদ দিয়ে দিবা। সেই টার্মগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে, যে চলকটা থাকবে তার আগে যে ভ্যালুটা থাকবে সেটাই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? এখন যদি কখনো এক্স স্কোয়ারের আগে সহগ থাকে তাহলে সেটা দ্বারা আমরা ভাগ করে দেবো, দ্যাটস ইট। তার মানে আসলে বোঝাই এরকম কোনো ফরম্যাট যদি তোমার কাছে থাকে তাহলে এখানে হচ্ছে y এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। কখন বলো তো ভাইয়া? যখন আমরা দেখব কোনো একটা ম্যাথ এই ফরম্যাটে প্রকাশ করা যাচ্ছে, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, যার পাওয়ার 1 সেইটা উপরে বসবে, এবং এখানে এক্স স্কোয়ার আগে যদি কোনো সহগ থাকে তাহলে সেটা আমরা ভাগ করে দিব। এটাই হচ্ছে তোমার 4a, এটাই কি 4a। ক্লিয়ার কি ব্যাপারটা নাকি বোঝা নাই? এখন তাহলে বলো তো এটার উত্তর কত? শর্টকাট আমরা কিভাবে বুঝতে পারি? এই দেখো 12/1, দ্যাটস ইট, উত্তর শেষ। ওকে, সো উত্তর হবে এ নম্বর। এবার আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। দেখো নিয়ামক রেখার সমীকরণ। সো নিয়ামক রেখার সমীকরণ আমরা আসলে কিভাবে বের করতে পারি? নিয়ামক রেখার সমীকরণ, পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। সো নিয়ামক রেখার সমীকরণের জন্য আমি তোমাদের একটা জিনিস শিখাইছিলাম যে x = y - a হবে অথবা y - a হবে। এখন কোনটা হবে আমাকে দেখতে হবে যে এই পরাবৃত্তটা আসলে x² = 4ay নাকি y² = 4ax, কোনটা আসলে। সো আমি একটু দেখো আগে ম্যাথটা একটু লিখি। 5x² + 15x - 10y - 4 = 0 পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ। সো আমরা জানি যে x² কে আসলে x মুক্ত করা লাগে, x² মুক্ত করা লাগে। সো 5 দ্বারা ভাগ করো। সো 5 দ্বারা ভাগ করলে হয় এটা, দেন 5 দ্বারা ভাগ করলে হয় এটা, দেন 5 দ্বারা ভাগ করলে হয় এটা। ফাইন। সো এখন আমরা দেখব যেটার স্কোয়ার আছে সেই চলকগুলো আমরা এক সাইডে রাখবো, বাকিগুলো আমরা অন্য সাইডে নিয়ে যাব। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা এক সাইডে রাখলাম আর এটা হচ্ছে আর এক সাইডে রাখলাম। এখন এইটাকে আমরা কি করব? জাস্ট আগের মতোই ফর্মুলা অ্যাপ্লাই করি, x² + 2 × x
এখন দেখো আমাদের 3x আছে, সো আমাকে একটা কাজ করতে হবে 3/2 লিখতে হবে। দেখো তো 2 কাটা যায় না, তাহলে 3x থাকে না, থাকে। এবার আমার কি করতে হচ্ছে দেখো 3/2 তার স্কোয়ার, এখন আমি এক্সট্রা এটা লিখে ফেলছি, তাই 9/4 লিখতে হচ্ছে। এখানে 2y প্লাস 4/5। এবার খেয়াল করি এখানে হচ্ছে x প্লাস 3/2 তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল 2y, এখানে হচ্ছে 4/5, এখানে হবে 9/4। ওকে ফাইন। এবার আমরা একটু ক্যালকুলেট করি এখানে আসলে এখানে এক্স্যাক্টলি কি হচ্ছে আমার কি ঠিক আছে। আমি আরেকবার রিকল করে নিই, দেখি এখানে 5 দ্বারা ভাগ করলে ঠিক আছে, ম্যাথটা যেটা তুলেছি সেটা ঠিক আছে কিনা দেখে নিই। ওকে ফাইন, সব কিছু ওকে। 2 × x × 3/2, ওকে ফাইন, সব কিছু ওকে। আচ্ছা, সো এবার আমরা ক্যালকুলেট করি। দেখো এখানে 4 5 হচ্ছে 20, এখানে হচ্ছে তাহলে কত 40y প্লাস হচ্ছে একটা কাজ করা যায় আমাদের, যেহেতু পরবর্তীতে আমাদের এই ওয়াইয়ের আগে যেটা আছে সেটা কমন নেওয়া লাগে, সো আমি এইটার ভিতরে আসলে ক্যালকুলেট করি তাহলে আমাদের জন্য ভালো হয়। সো কি আছে দেখো এখানে 2y প্লাস 4 5 20, তাহলে এখানে 4 4 4 16 প্লাস এখানে হবে না কত 5 5 9 45, এরকম হচ্ছে রাইট। ওকে দেন হচ্ছে এখানে তাহলে কি কত হচ্ছে 2y প্লাস হচ্ছে 61/20, ঠিক আছে। এখন দেখো আমি যদি এই জায়গাটাতে আসলে 2টা কমন নিয়ে নিই, এই জায়গাটা যদি 2 কমন নিই তাহলে কি হয় দেখো y প্লাস 61/40 হবে না, দেখো তো খেয়াল করো তো 61/40 হবে না, তাহলে 61/20 আসে না, বুঝতে পারছো? তাহলে খেয়াল করো আমাদের এখানে আসতেছে কি, আমরা এটা পাচ্ছি হচ্ছে x² = 4ay টাইপের, এটা হচ্ছে x স্কোয়ার = 4a মানে হচ্ছে এখানে 2, দ্যাট মিন্স এখানে হচ্ছে y। সো আমি তোমাকে বলেছিলাম যদি এরকম কোনো ফরম্যাট থাকে তাহলে আমাদের এখানে পরাবৃত্তির নিয়ামক রেখার যে সমীকরণটা আছে নিয়ামক রেখার, সেই ক্ষেত্রে আমরা জানি যে নিয়ামক রেখার জন্য এখানে যেটা থাকবে সেটা ইকুয়াল মাইনাস a, রাইট? আমরা এটা করছিলাম যে y² = 4ax, x = -a মানে নিয়ামক রেখা, তাহলে এখানে y = -a, তাহলে সেটা নিয়ামক রেখা। তাহলে এখন y কত, y মানে হচ্ছে দেওয়া রয়েছে y প্লাস 16/4, আর a মানে কত, a মানে হচ্ছে 4a, এটা মানে 4a মানে হচ্ছে 2, তাহলে a মানে হচ্ছে কত হাফ, সো a মানে হচ্ছে কত হাফ, এরকম কিছু আসছে। অ্যান্ড দেন এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কত হয় দেখি আমরা এটাকে ক্যালকুলেট করলে 40y প্লাস এটা দেন হচ্ছে এবার সে হচ্ছে 20, রাইট? সো এটা 20, ঠিক আছে। সো ওখানে 40y দেন হচ্ছে এই পাশে নিয়ে আসছে সব না, সো 60 এখানে 20 61 = 0, সো 40y দেন হচ্ছে এই পাশে আমাদের কত আসতেছে 41, রাইট, = 0। সো উত্তর হচ্ছে কত দেখো, এটা হচ্ছে আমাদের ডি নম্বর অ্যান্সার, রাইট? সো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ম্যাথটা একটু বড়, বাট আসলে কিছু করার নাই, এরকমভাবে করা লাগবে, ঠিক আছে। বাট ঢাকা ইউনিভার্সিটি যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, সো আশা করা যায় ভ্যালুগুলো এমনভাবে দিবে যেন ওই ফ্র্যাকশন টাইপের না থাকে, ঠিক আছে। আচ্ছা, সো এই কনসেপ্টের ম্যাথ আমাদের দিতে পারে, বাট হচ্ছে দেখা যাচ্ছে ভ্যালুটা একটু চেঞ্জ করে দেবে, দ্যাটস ইট। নেক্সট হচ্ছে পরাবৃত্তির সমীকরণ। সো পরাবৃত্তির সমীকরণের জন্য আমাদের আসলে কি জানা লাগে, পরাবৃত্তি দেখো যে পরাবৃত্তির উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা নিয়ামক রেখা দেওয়া রয়েছে, দ্যাট মিন্স দ্বিকাক্ষ রেখা দেওয়া রয়েছে এবং তার সমীকরণ, মানে পরাবৃত্তির সমীকরণ বের করতে বলা হচ্ছে যেখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া রয়েছে এবং নিয়ামক রেখার সমীকরণটা আসলে দেওয়া রয়েছে। সো আমরা এটা আসলে কিভাবে করতে পারি, আমরা কিভাবে ড্র করতে পারি, সো সেটা আসলে এখানে দেখার বিষয়। সো খেয়াল করি যেটা আসলে আমরা কিভাবে ড্র করতে পারি। ওকে, সো চিত্র আঁকে করলে জিনিসটা সহজ হয়। দেখো আমাদের কি কি দেওয়া রয়েছে, আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এই উপকেন্দ্রের পরিমাণটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 4,0, অ্যান্ড দেন হচ্ছে নিয়ামক রেখাটা দেওয়া রয়েছে x+2। আমরা পরাবৃত্তির ডেফিনেশন অনুসারে এটা জানি, এটা s, এটা p এবং এটা হচ্ছে m, যেখানে sp = হচ্ছে pm। সো sp মানে কত, p মানে আমরা জানি যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু সেটা হচ্ছে xy। সো খেয়াল করি আমাদের এটা sp ডিসটেন্স। সো sp ডিসটেন্স হলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করব, ভুজদ্বয়ের অন্তর তার স্কয়ার
প্লাস কোটিদ্বয়ের অন্তর তার স্কোয়ার। ফাইন, এবার পিএমটা কীভাবে বের করবো? দেখো এইটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, এমজেড, এটা হচ্ছে এমজেড। এখন এমজেড এর লম্ব রেখা কি পিএম না, এমজেড এর লম্ব রেখা কি পিএম না। সো লম্ব রেখা সমীকরণ কিভাবে বের করতে হয় তোমরা তো সবাই জানো কিভাবে বের করতে হয়। এখানে যেটা আছে সেই রেখা বসিয়ে দেবো, ডিভাইডেড বাই রুট ওভার চলকের সহগগুলোর স্কোয়ার নিতে হয়। চলকের এখানে এক্স আছে শুধুমাত্র, তো এক্স এর আগে কত আছে 1, সো সহগের স্কোয়ার নিলাম, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব ফর্মুলা, আগে যেটা সবাই মোটামুটি জানো। ওকে, সো আমরা এখন কি করব, স্কোয়ার করব। দেখো এখানে 1 থাকা না থাকা সেম কথা। সো আমরা এটাকে স্কোয়ার করলে কত হচ্ছে দেখো, আমরা এটাকে যদি স্কোয়ার করি সেটা হচ্ছে এক্স মাইনাস 4 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে পাবো কি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এ স্কোয়ার প্লাস 2ab, সেখানে হবে না 4x প্লাস হচ্ছে 4, এরকম কিছু আসবে না, রাইট? এ স্কোয়ার প্লাস 2ab তার হোল স্কোয়ার, সরি এ প্লাস, এরকম সূত্র জাস্ট দেখো আমি এটাকে স্কোয়ার করা মানে কি, এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি। সো 2ab প্লাস বি স্কোয়ার। ফাইন, এখন এই যে সাইডে যেটা আছে আমরা এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে না 8x, তারপরে এখানে হবে না 16। তাহলে একটু ক্যালকুলেট করি, দেখো কি হয় আসলে আমাদের এই জায়গাটাতে আসলে এইটা কাটা যায়, আর এখানে থাকে বাম পাশে হচ্ছে ওয়াই স্কোয়ার, দেন হচ্ছে পাশে 4x প্লাস 4। আমি এইটাকে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে হবে 8x মাইনাস 16। সো খেয়াল করো আমাদের এখানে 4 আছে, এখানে 8 আছে, সো এখানে হবে না 12x 16, আর এখানে হবে না মাইনাস 12। সো 12 কমন নিলে হয় x মাইনাস 1। সো আমরা একটু দেখি, এই যে ডি নম্বরটা অ্যান্সার, রাইট? আই গেস মোটামুটি তোমরা বুঝতে পারছো ডি নম্বর। এখন এই ধরনের কোশ্চেন আসলে দিবে না, ঢাকা ইউনিভার্সিটি 8-9 সালে তখন ক্যালকুলেটর ইউজ করতে দিত, অ্যান্ড তখন হয়তো বা তোমার বোর্ড পরীক্ষা সৃজনশীল হতো না। সৃজনশীল যেহেতু হতো না, সৃজনশীল তো মেবি আমাদের সময় থেকে শুরু হয়েছে। সো যেহেতু সৃজনশীল ছিল না, সো ভর্তি পরীক্ষায় একটু কঠিনে আসতো, মানে মূল বইয়ের যে ম্যাথগুলো আছে বড় বড় ম্যাথগুলোই আসলে ভর্তি পরীক্ষা দিয়ে দিত, অনেক আগের কথা বলছি। বাট রিসেন্ট যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে আসলে দেয় না, সেই ক্ষেত্রে আমাদের লজিক্যাল কোশ্চেন দেয়, ঠিক আছে? সো কী হয় যে মানে এখন যে কোশ্চেন অনেক ইজি হয় বিষয়টা এমন না, মোটামুটি কোশ্চেন আসে বাট লজিক দিয়ে দেয়। যে লজিক থাকার কারণে কী হয় যে ক্যালকুলেটর বাদে তোমার করতে দেখা যাচ্ছে কষ্ট হবে, বা অপশনগুলো দেখলে তোমার কনফিউশন হবে, এরকম কোশ্চেন আসলে মূলত দিয়ে থাকে। তো এইটাই ছিল মূলত পরাবৃত্তের ব্যাপার স্যাপারগুলো, অ্যান্ড পরাবৃত্তের একটা স্পেশাল কেস আছে, সো সেটা আমি দেখিয়ে মোটামুটি পরাবৃত্তর টপিকটা শেষ করব। সো খেয়াল করো, পরাবৃত্ত বিশেষ ক্ষেত্র দেওয়া রয়েছে, পরাবৃত্ত সরল রেখাকে স্পর্শ করলে, বিশেষ ক্ষেত্র দিয়ে লিখেছি দেখো, পরাবৃত্ত যদি সরলরেখাকে স্পর্শ করে তাহলে আসলে কিভাবে ম্যাথ করতে হয়। এখানে 3টা ম্যাথ আসছে এই টাইপের, সো আমি এই ম্যাথগুলো করব। যদি পরাবৃত্ত সরলরেখাকে স্পর্শ করে তাহলে আসলে কি ঘটনা ঘটে খেয়াল করো। যদি পরাবৃত্তটা হচ্ছে এমন থাকে যে তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এরকম কোনো ফর্মেট তোমার কাছে যদি দেওয়া থাকে একটা পরাবৃত্ত, এবং এই পরাবৃত্তকে একটা রেখা স্পর্শ করেছে, যেখানে এই রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, যদি এই ফর্মেট থাকে তাহলে এই স্পর্শকের যে সমীকরণটা আছে, মানে স্পর্শকের যে সমীকরণ এটা, অ্যান্ড এটার ভিতরে একটা শর্ত হয় যে কখন আসলে এই পরাবৃত্ত এই সরল রেখাকে স্পর্শ করবে। একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এমন যে এখানে দেখো এ ইকুয়াল টু, এখানে যেটা আছে এ ইকুয়াল হচ্ছে এম ইন্টু সি, এম ইন্টু কি সি, সহজে মনে রাখতে পারো, তোমরা পড়েছো আইনস্টাইনের সমীকরণ ইকুয়াল টু এম সি স্কোয়ার। সো আমরা এখানে লিখবো এ, এখানে পাওয়ারটা হবে না, এ ইকুয়াল টু এম সি। জাস্ট মজার সাথে নিয়ে জিনিসটা, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু এম সি, যদি এই ফরম্যাটটা থাকে, তো এই ফরম্যাটের ম্যাথ কই আছে আমরা একটু দেখি, তারপরে হচ্ছে আমরা অন্য ম্যাথ করব। খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক আগে আসছিলো, দেখো ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x প্লাস বি, রেখাটি যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এই জায়গাটা আমাদের দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এবং এখানে দেওয়া রয়েছে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস বি, রেখাটি স্পর্শ করলে শর্ত, দ্যাট মিনস বির ভ্যালুটা কত হবে। সো খেয়াল করো এখানে এ কত, এ মানে হচ্ছে 4x, সো 4 ইন্টু 4 ইন্টু এক্স, 4x আকারে কনভার্ট করলাম। সো আমাদের এখানে এর ভ্যালু হবে 4,
সো এর ভ্যালু হবে 4, m মানে কত, m মানে হচ্ছে 2, দেখো mx 2x হবে 2 ইন্টু c মানে কত b, সো b ইকুয়াল টু হচ্ছে কত 2, দ্যাটস ইট, উত্তর হয়ে গেছে। সো উত্তর কিন্তু আসলে b নম্বর। বাট একটা জিনিস একটু মাথায় রাখবো ভাইয়া, যদি কোয়েশ্চেনটা এরকম না থেকে একটু ভিন্নভাবে থাকে, দ্যাট মিনস দেখো এরকম আছে, অর্থাৎ রেখাগুলো দেখো, রেখাটা দেওয়া আছে মূল বিন্দুগামী, অর্থাৎ y ইকুয়াল টু kx, জাস্ট kx। আমার রেখাটি যদি y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 4 বক্ররেখাকে স্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে আসলে আমাদের k এর ভ্যালুটা কেমন হবে। সো প্রত্যেকটা ক্ষেত্রে আসলে শর্টকাট মনে রাখাটা ডিফিকাল্ট, তোমাদের একটা নর্মাল একটা ফর্মুলা লিখে দিব, এই ফর্মুলাতে তুমি সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। বাট একটা স্পেশাল কেস আছে যেই ক্ষেত্রে তুমি এই শর্টকাটটা মনে রাখতে পারো, মানে সবগুলোর ক্ষেত্রে শর্টকাট বের করা যায়, বাট মনে রাখতে আসলে ঝামেলা হবে, এজন্য আমি বলবো জাস্ট এইটা মনে রাখো, বাকিগুলো তুমি কিভাবে করবা সেটাই তোমাদের এখন দেখাবো। ওকে, আচ্ছা, সো খেয়াল করো যে আসলে আমাদের এখানে কি দেওয়া রয়েছে, যে y ইকুয়াল টু হচ্ছে kx, সরল রেখাটি দেখো আমাদের এইটা হচ্ছে পরাবৃত্ত। সো এই পরাবৃত্তটা কি দেওয়া রয়েছে, x স্কোয়ার প্লাস 4, এবং রেখা দেওয়া রয়েছে y ইকুয়াল টু হচ্ছে kx। যদি বক্ররেখা স্পর্শ করে তাহলে আমাদের এই k এর ভ্যালুটা আসলে এক্স্যাক্টলি কত হবে এটা আমাদের বের করতে হবে। সো এরকম যদি কখনো থাকে তাহলে মাথায় রাখবে ভাই, একটা জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে y এর ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দিবা, ঠিক আছে, y এর ভ্যালুটা এখানে বসিয়ে দিবা, অর্থাৎ একটাকে একটা স্পর্শ করলে এই বিন্দু দ্বারা, এই যে আমাদের যে y ইকুয়াল টু kx আছে, এইটা দ্বারা এই রেখাকে আসলে মানে সিদ্ধ করে, এজন্য আমরা কি করতে পারি, এটা বসাতে পারি যে kx এখানে y ইকুয়াল টু y, সো y মানে হচ্ছে kx আর এখানে y মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 4। সো আমি এটাকে জাস্ট সমীকরণ আকারে করে ফেলবো, দেখো দ্বিঘাত সমীকরণ করলাম, করার পরে আমাদের এই জায়গাটাতে নিশ্চয়কের ভ্যালু হবে 0, কি হবে, নিশ্চয়কের ভ্যালু হবে 0। এখন নিশ্চয়ক মানে কি, নিশ্চয়ক d মানে কি, d মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac, কোন সমীকরণের জন্য, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই সমীকরণের জন্য আমাদের b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা হবে নিশ্চয়কের ভ্যালু 0 কখন হবে, যখন একটা রেখা আরেকটাকে স্পর্শ করে। তাহলে এই জায়গাটাতে আমাদের b স্কোয়ার মানে কত, b স্কোয়ার মানে হচ্ছে মাইনাস k স্কোয়ার, সো মাইনাস k স্কোয়ার মানে হচ্ছে b স্কোয়ার মাইনাস 4, a মানে কত x স্কোয়ারের সহগ, c মানে কত এখানে দেওয়া রয়েছে 4, ফাইন। সো এখানে হবে k স্কোয়ার, এপাশে হবে 4 4 16, সো k ইকুয়াল টু প্লাস মাইনাস 4। আমরা দেখি কোথায় আছে এটা, সো এখানে -4 নয় +4, সো আমরা উত্তর বলবো এটা হচ্ছে +4, ঠিক আছে, +4। এটা ঢাকা ইউনিভার্সিটি 19 সালে আসছিল। অ্যান্ড এর পরের যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা তোমাদের কাছ থাকলো, আই গেস এটা তোমরা সবাই পারবা ইনশাল্লাহ, একই নিয়মে তোমরা যদি করো তাহলে পেরে যাবা। একই জিনিসপত্র দেওয়া আছে, জাস্ট kx -1 দেয়, স্যার কিচ্ছু করে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে এটা আসছিল 7-8 সালে, দেন পরে আসছিল 15-16 সালে, এবং পরবর্তী আবার অন্যান্য ভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি রিপিট করছে। এখন আমরা উপকেন্দ্রের টপিক নিয়ে আলোচনা করবো। আমরা পরাবৃত্তের টপিকটা মোটামুটি ক্লিয়ার হলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের জন্য এত কিছু লাগে না, জাস্ট 3টা টপিক লাগে, স্পেশালি উৎকেন্দ্রিকতাতে প্রচুর কোর্সেন আসে ঢাকা ইউনিভার্সিটিতে। এছাড়াও এটা বাদে আমাদের উপকেন্দ্রের ফোকাস এবং বৃহৎ ক্ষুদ্রক্ষ এটাতেও আসলে কোশ্চেন এসেছে। সো আমি বলবো যে উপবৃত্তের এই ফর্মুলাগুলো ব্যতীত আরও কয়েকটা জিনিস একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে তোমার শীর্ষবিন্দুর যে সমীকরণ আছে বা শীর্ষবিন্দুটা থাকতে পারে, এইগুলো একটু জেনে রাখো, ঠিক আছে, লাগতে পারে। ওকে, সো আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে যে উপবৃত্তের ফোকাসটা আসলে এখানে কত একটা সমীকরণ দেওয়া রয়েছে, এটা আসলে কি প্যারাবোলা নাকি এটা বৃত্ত নাকি হচ্ছে তোমার অন্য কিছু। খেয়াল করো, আমি প্রথমে তোমার শর্ত লিখে দিয়েছিলাম, আই গেস তোমার সবাই এটা জানো বা সেটা বুঝেছিলে। সো খেয়াল করো, যদি কখনো এমন থাকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, বা এটাকে বলতে পারি আর স্কোয়ার। দেখো খেয়াল করো, যদি এক্স স্কোয়ারের সহগ 1 থাকে, ওয়াই স্কোয়ারের সহগ 1 থাকে, কেবলমাত্র তখনই বলতে পারছে এটা বৃত্ত। এছাড়াও আর এক রকম বৃত্ত হতে পারে, সে ফর এক্সাম্পল বললাম এখানে 3x স্কোয়ার, এখানে 3y স্কোয়ার ইকুয়াল টু এখানে আর স্কোয়ার, এটাও বৃত্ত হবে। কেননা এখানে আমি 3 কমন নিয়ে কিন্তু এরকম করে লিখতে পারি যে 1/3 আর স্কোয়ার,
আমাদের বৃত্তের ব্যাসার্ধ এখানে যায় তো সমস্যা নাই, আমাদের এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি 1 চলে আসে তাহলে আমি বলতে পারি এটা আসলে বৃত্তের সমীকরণ। কিন্তু যদি কখনো এরকম না হয় যে সামনে যে ভ্যালুটা আছে সেটা সমান না, তাহলে সেটা হবে উপবৃত্ত। খেয়াল করে এই প্রত্যেকটা জিনিস আসলে বৃত্ত। কিন্তু যদি এমন থাকে যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার বা সি স্কোয়ার, তুমি যাই বলো না কেন, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্ত। খেয়াল করো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, এই বৃত্তের কেন্দ্র কত 0 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। এই বৃত্তটাকে যেমন হচ্ছে এইটা বাদেও আর একটা ভাবেও লেখা হয়, যেমন এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। সো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ যেখানে তার কেন্দ্র হবে এইচ এবং কে। কেন্দ্রটা কত এইচ এবং কে, অর্থাৎ আগে বৃত্তটা ছিল মূল বিন্দুতে অর্থাৎ 0 0 বিন্দুতে। এখন আমি করতেছি কি যে এই বৃত্তটাকে আমি এখন শিফট করতেছি কোথায়, এইচ কে বিন্দুতে, অর্থাৎ এটা হচ্ছে ধরো এইচ কে, এই জায়গাটাতে আমরা হচ্ছে বৃত্তটা ড্র করব। অর্থাৎ কোনো একটা বৃত্ত ছিল, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, কিন্তু যখন আমি মাইনাস এইচ এবং মাইনাস কে দিচ্ছি তার মানে এটা বুঝে নিচ্ছি যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইচ কে বিন্দুতে, অর্থাৎ সে এখন মূল বিন্দুতে আসলে নাই। আগে যেমন মূল বিন্দুতে ছিল এখন সেটা নাই, শিফট হয়ে গেছে। সো এই যে বৃত্ত যেমন শিফট হতে পারে, এই উপবৃত্তও বা অধিবৃত্তও কিন্তু আসলে শিফট হতে পারে, মাথায় রাখবা। আর প্যারাবোলার সমীকরণ তোমার সবাই জেনে সেটা। সো প্যারাবোলার যে সমীকরণটা সেটা তোমরা সবাই জানো, এটা আমি এখন দেখাচ্ছি না। সো দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের আগে যদি আমাদের সহগগুলো ভিন্ন থাকে এবং মাঝখানে যদি আমাদের প্লাস থাকে তাহলে এটা বলবো হচ্ছে আমাদের উপবৃত্ত। সো এই উপবৃত্তটা হয় এমন হতে পারে অথবা এমন হতে পারে। হ্যাঁ, আমি জানি না আসলে এক্স্যাক্টলি কত হবে, কারণ এখানে এ বি এর ভ্যালু বড় ছোটোর একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখানে আমি যেটা বলতে চাচ্ছি, দেখো এই উপবৃত্তটা, এই যে উপবৃত্তটা আছে, এই উপবৃত্তটা কিন্তু এখন মূল বিন্দুতে আছে। কোথায় আছে? মূল বিন্দুতে আছে। সো দেখো খেয়াল করো, এটা আসলে আছে মূল বিন্দুতে। এখন একটা জিনিস মাথায় রাখবা যে এই উপবৃত্তটাও কিন্তু আসলে মূল বিন্দু ছাড়াও অন্য কোনো দিকে হতে পারে। যেমন আমি বলতে পারি যে ধরো এখানে 3, এখানে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, তারপরে ওয়াই এখানে 4 ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ধরো 4, এমন দেওয়া আছে। তার মানে এটা আসলে কি বোঝায়? এইটার এখন আমাদের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে 1। দেখো কোনো কিছু বিয়োগ হয়ে গেলে সেটা পজিটিভ লিখি, কোনো কিছু বিয়োগ হয়ে গেলে সেটার পজিটিভ লিখি, সেটা আসলে শীর্ষবিন্দু। এখানে মাইনাস তাই এখানে পজিটিভ লিখছি, এখানে পজিটিভ তাই মাইনাস লিখবো, ঠিক আছে? তাহলে এই উপবৃত্তটা এখন কই আছে? এই উপবৃত্তটা এখন আছে 1 এবং -2 বিন্দুতে, অর্থাৎ উপবৃত্তটা এই জায়গাটাতে আছে। এখন দেখো এর ভ্যালু বড় না বি এর ভ্যালু বড়? সো এই জায়গাটাতে আমার দেখতে হবে এটা হচ্ছে এর ভ্যালু, দ্যাট মিনস এই জায়গাটা আমি যদি 4 দিয়ে ভাগ দিয়ে দিই, সো এখানে হবে 4/3, আর এই জায়গাটাতে হচ্ছে 1 হবে না, রাইট? 4/4 করলে 1 হবে না। সো খেয়াল করো কোনটা বড়, এ বড় না বি বড়? খেয়াল করো 4/3 মানে কত? 4/3, তার মানে এটা একের থেকে বড় আর এটা একের থেকে ছোট। তার মানে এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, এ গ্রেটার দ্যান বি আছে। এ গ্রেটার দ্যান বি থাকলে আমাদের কি হয়? উপবৃত্তটা দেখো, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এই দেখো উপবৃত্তটা এই জায়গাটাতে আছে। সো উপবৃত্ত আসলে শিফট হতে পারে, মাথায় রাখবে এটা, ঠিক আছে? যেমন আমি তোমাদের পরাবৃত্তের জন্য এরকম লিখছিলাম যে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার 4a x মাইনাস আলফা, এই ক্ষেত্রে শীর্ষবিন্দু হচ্ছিল আলফা এবং হচ্ছে বিটা, অর্থাৎ দুইটা যখন বিয়োগ করে দিচ্ছিলাম তখন আমাদের পজিটিভ যে বিন্দুটা আছে সেটা হচ্ছে তার শীর্ষ বিন্দু, ঠিক আছে? এখন একই রকম ভাবে আমাদের এই জায়গাটাতে আসলে আমরা যেটা করতেছি -1 2, এটা দেখো খেয়াল করো, এইটা তার কি আসলে দেখো ফোকাস। তো বলা হচ্ছে সমীকরণটি কি বর্ণনা করে? এটা ডেফিনেটলি বৃত্ত নির্দেশ করে না, ডেফিনেটলি প্যারাবোলা নির্দেশ করে না, এটা নির্দেশ করে উপবৃত্ত, যার ফোকাস এইটা, যার ফোকাস ওইটা। সো এখন ফোকাস কত হবে? ফোকাসটা কত হবে আমাকে একটু বলবা, যেটার ফোকাস কত হবে? এখন কিন্তু এটা করতে পারবা? আমাকে বলো তো, আমি যে কনসেপ্টটা দিয়েছি এই কনসেপ্ট দিয়ে তুমি কি ফোকাসটা বের করতে পারবা? -1, এখানে কিছু নাই, শূন্য। এখন কি ফোকাস বের করা সম্ভব নাকি সম্ভব না? আমাকে একটু বলো। ডেফিনেটলি পারবা। যেটা বলছিলাম যেটা বিয়োগ করলে যেটা থাকবে, এখানে কোনো কিছু যদি না থাকে তাহলে তো শূন্য হবে, দ্যাটস ইট। দেখো পারা যাবে না? ওকে, নেক্সট হচ্ছে দেখো বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। সো বৃহৎ অক্ষ এবং ক্ষুদ্র অক্ষের যে ব্যাপারটা আছে আমি তোমাকে চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব।
সো খেয়াল করো আসলে আমাদের বৃহৎ এবং ক্ষুদ্র অক্ষর ব্যাপারটা কেমন আসলে খেয়াল করো। যদি এমন থাকে যে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে এ গ্রেটার দ্যান বি, যদি এক্স এর নিচে যেটা থাকে সেটা যদি বড় হয়ে যায় তাহলে মাথায় রাখবা আমাদের পরাবৃত্তর জিনিসটা হবে এমন, উপবৃত্তর জিনিসটা হবে এমন, এই রকম চিত্র হবে যেখানে এতটুকু হচ্ছে এ এবং এতটুকু হচ্ছে এ। সো বৃহৎ অক্ষ কত হবে? বৃহৎ অক্ষ কত হবে? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হবে হচ্ছে 2a, আর দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, সো আমরা অবশ্যই মডুলাস দিয়ে চিন্তা করতে পারি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, সো 2b, এটা হচ্ছে তোমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b। ওকে ফাইন। এবার একটা জিনিস খেয়াল করো, যদি কখনো এই পরাবৃত্তে আমাদের যদি বি এর ভ্যালুটা বড় হয়ে যায়, অর্থাৎ এই জিনিসটা যদি বড় হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরাবৃত্তটা হয় এমন, অর্থাৎ দেখো এই টাইপের পরাবৃত্ত হয়, অর্থাৎ ওয়াই অক্ষে বড় হয় সেটা এক্স অক্ষে ছোট হয়। সো এতটুকু হচ্ছে কি বি, এতটুকু হচ্ছে বি, এতটুকু এ, এতটুকু এ। সো তাহলে সেই ক্ষেত্রে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কেমন হতো? এটা হতো 2b, কারণ বৃহৎ অক্ষ তখন এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, সো বি বি 2b, আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের কি এ। সো এই ক্ষেত্রে আমাদের হতে হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2a। এখন কোন ফরম্যাটে আছে এই ফরম্যাটটা আমাকে আগে বুঝতে হবে, দেন হচ্ছে ক্ষুদ্র অক্ষ কিংবা বৃহৎ অক্ষের দৈর্ঘ্য আমরা ইজিলি বের করতে পারি। সো আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, দেখো খেয়াল করো যে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে আমরা 1 করে নিব। সো এক্স স্কোয়ার আমরা যদি 1 করে নিই, সো 2/4, খেয়াল করো 2/4, এখানে হবে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 2 ইকুয়াল টু 1, রাইট? কথা কি বুঝছো নাকি বোঝো নাই? এখন খেয়াল করি এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এক্স স্কোয়ার এখানে হবে না হাফ প্লাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 2 ইকুয়াল টু 1। এখন এ এর ভ্যালু কখন হয়? আমরা জানি যে এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ কোনো ভ্যালু থাকবে সেটাকে যদি স্কোয়ার করি সেটাই হবে এর ভ্যালু। ওয়াই স্কোয়ার কোনো একটা ভ্যালু আছে সেটাকে যদি স্কোয়ার করি, যেটাকে স্কোয়ার করছি সেটা হচ্ছে বি এর ভ্যালু। সো আমরা একটু দেখি যে আসলে কি হচ্ছে। এক্স স্কোয়ার বাই হচ্ছে এখানে 1/√, তার হচ্ছে এটা স্কোয়ার, এবং হচ্ছে এটা √2, তার হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমাদের এ এর ভ্যালু কত? আমাদের এ এর ভ্যালুটা হবে এটা, এবং বি এর ভ্যালুটা কত? এটা। এখন কোনটা বড়? এখন রুটের ভ্যালুগুলো অনেকে বুঝতে পারে না, ভাই আসলে আমি চিনতে পারছি না যে কোনটা আসলে বড়। তো সেই ক্ষেত্রে আমার এখানে খেয়াল করলে হবে যে কোনটা আসলে বড়, হাফ বড় নাকি 2 বড়? ডেফিনেটলি 2 বড়। যেহেতু 2 বড় তাই আমি বলতে পারি যে এই পার্টটা আসলে বড় হবে, অর্থাৎ এরকম আছে। যদি তুমি এখানে না চিনতে পারো তুমি এখানে যাও, কেননা এটাকে স্কোয়ার করলে যা বড় হবে আর এটাকে স্কোয়ার করলে ছোট হচ্ছে, তাই আমরা বলতে পারি যে অবশ্যই এটা বড়। তাহলে আমাদের এখানে বি এর ভ্যালু কত? √2। সো আমাদের এখানে কি চাইছে? বৃহৎ ও ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য। সো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এখন সূত্র হবে 2b, কেননা এটা আসলে বড় হয়ে গেছে। সো 2 × b মানে কত? √2। সো বৃহৎ অক্ষ হচ্ছে 2√2, এই যে আমরা একটা পেয়ে গিয়েছি। অ্যান্ড বৃহৎ অক্ষ কত? সরি, এটা হচ্ছে বৃহৎ অক্ষ কত? 2√2, এই যে এখানে আছে ডি নম্বর। অ্যান্ড ক্ষুদ্র অক্ষ কত? 2a, এ মানে কত? 1/√2। সো আমরা এখানে পাবো হচ্ছে শুধুমাত্র √2। সো ক্ষুদ্র অক্ষ কত? √2, আর বৃহৎ অক্ষ হচ্ছে 2√2। সো পেয়ে গেলাম। এবার আমরা আসি উৎকেন্দ্রিকতা টপিকে। উৎকেন্দ্রিকতা টপিকে আসি। সো খেয়াল করো উৎকেন্দ্রিকতা, অ্যান্ড দেন হচ্ছে উৎকেন্দ্রিকতায় আমাদের এখানে অনেকগুলো ম্যাথ আছে। আমি উৎকেন্দ্রিকতার জন্য তোমাদের একটা শর্টকাট ফর্মুলা আমি লিখে দিব, এবং এই শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি যে কোনো ম্যাথ ইজিলি করে ফেলতে পারবে। সো দেখো আসলে সেটা কেমন। উৎকেন্দ্রিকতার জন্য আমাদের যে ফর্মুলাটা জানতে হবে, ফর্মুলাটা হচ্ছে এমন, দেখো এক্স স্কোয়ার প্লাস, সরি এখানে লিখি এক্স স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এই ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতার ভ্যালুটা কত হবে? সো খেয়াল করো √1 মাইনাস, এখানে দেখো আমি যদি বলি a গ্রেটার দেন b, তাহলে এটা হচ্ছে বড়। এখানে মাথায় রাখতে হবে এখানে ছোট মান বাই বড় মান, এই জায়গাটা হচ্ছে ছোট মান বাই হচ্ছে বড় মান। যেখানে এখানে খেয়াল করো এখানে ছোট মান কত? এখানে ছোট মান হচ্ছে b, আমি বলে দিচ্ছি এটা বড়,
তাহলে এই ছোটো মান মানে বুঝবো আসলে বি স্কোয়ার, আর বড় মান মানে বুঝবো হচ্ছে এ স্কোয়ার। তার মানে হচ্ছে এক্স স্কোয়ারের নিচে যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দিব, ওয়াই স্কোয়ারের নিচে যেটা থাকবে সেটা আমরা বসিয়ে দিব, আর মাঝখানে প্লাস থাকলে আমরা মাইনাস বসিয়ে দিব। এখন বলতে পারো ভাইয়া এই জায়গাটা কেন ছোটো মানে নিব? দেখো এই জায়গাটা তুমি যদি বড়ো মান নাও, এই জায়গাটা যদি ছোটো মান নাও তাহলে একের থেকে বড় হয়ে যায়, আর একের থেকে বড় হয়ে গেলে রুটের ভিতর নেগেটিভ চলে আসে। সো নেগেটিভ হলে তার উৎকেন্দ্র তুমি পাবা না, পাবা? সো এটা কমন সেন্স, রাইট? ওকে, এখন তাহলে আমরা বললাম কি, যদি কখনো আমাদের এরকম থাকে যে আমাদের বি এর ভ্যালুটা বড় তাহলে এ এর ভ্যালুটা ছোট, সো এখানে এ স্কোয়ার লিখতাম, এখানে বি স্কোয়ার লিখতাম। সো আমরা এক কথায় মনে রাখবো ছোট মান বাই বড় মান, দ্যাটস ইট। এবার খেয়াল করো, আমি আবার বলি যে ছোট মান কখন নিব? যখন এক্স স্কোয়ারের সহগ 1 এবং তার নিচে একটা ভ্যালু আছে, ওয়াই স্কোয়ারের সহগ যখন 1 তার নিচে একটা ভ্যালু আছে, দেন এই দুইটা ভ্যালুর ভিতরে কোনটা ছোট কোনটা বড়, যে ভ্যালুটা ছোট সেটা উপরে বসাবো, যে ভ্যালুটা বড় সেটা নিচে বসাবো। তবে অবশ্যই এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ 1 করে নিতে হবে। সো এখন খেয়াল করি ভাইয়া, আমাদের উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত এটা আমাকে বলা হচ্ছে। সো আমি এই ম্যাথটা একটু লিখি, 25x স্কোয়ার 16y স্কোয়ার ইকুয়াল টু এটা 400। সো এখন আমরা এটাকে আসলে কিভাবে করতে পারি খেয়াল করো, যে একটা জিনিস মাথায় রাখবে, আমি তো একটা টিপস শিখিয়ে দিই। যদি পাশে কোনো ভ্যালু থাকে ক্যালকুলেশন করে দেখবা যে এক্স স্কোয়ার বাই এখানে 25 আছে না, এখানে 25 এর সাথে যে 25 আছে, উল্টো জিনিসটা কি আছে, ওয়াই স্কোয়ারের এখানে কি আছে 16, এই 16টা এখানে বসিয়ে দিবা। তুমি ভাগ করে দেখো 400 ভাগ 25 করে দেখো 16 আসবে না। তারপর এখানে দেখো ওয়াই স্কোয়ার এর সাথে কত আছে 16, তাই তুমি উল্টো জিনিসটা এক্স স্কোয়ারের সাথে কি আছে সেটা তুমি এখানে লিখে ফেলবা, ক্যালকুলেশন করে দেখো এটা আসবে। এখন ছোট মান কত 16, তাহলে ছোট মান কত 16, বড় মান কত 25, ক্যালকুলেশন করো উত্তর ফিনিশ। সো ক্যালকুলেশন করলে কত হবে, 25 মাইনাস 16 তার মানে 9/, তার মানে 3/5 হবে না, উত্তর কত 3/5। 3/5 কোথায় আছে? ডি নম্বর অ্যান্সার, ডি নম্বর। 19-20 সালে আসছিল, সেম কোর্সেন ঢাকা ইউনিভার্সিটিতে 17-18 সালে আসছিল এবং এটা পরবর্তী রিপিট করছে, ঠিক আছে? জাস্ট অপশনগুলো উল্টাই পাল্টাই দিয়েছে, বাট ম্যাথ সেম। অ্যান্ড নেক্সট কোশ্চেন দেখো, ঢাকা ইউনিভার্সিটি 12-13 সালে আসছিল, এটা তোমাদের কাজ থাকলো, এটা তোমরা করবে উৎকেন্দ্রিকতা দিয়ে। মোটামুটি আরও কিছু আসছে, দেখো আরও 2টা কোশ্চেন আসছে, খেয়াল করো। আমাদের এই যে x-4 কিংবা y+2, এটা আসলে বোঝায় যে এই যে উপবৃত্তটার ফোকাস আসলে চেঞ্জ হয়ে যাবে, যেটা আমরা আগে দেখেছি ম্যাথে, ফোকাসটা আসলে কত, সেখানে ফোকাস হবে না 4-2। এটা দ্বারা আসলে উৎকেন্দ্রিকতার কোনো পরিবর্তন আসে না। সো তুমি একই রকমভাবে শর্টকাট সূত্রে অ্যাপ্লাই করবা যে 1 মাইনাস এখানে হবে 64, ছোট মান, বড় মান কত এটা, তাহলে এখানে হবে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে হবে তোমার 6/10, সো 3/5 হবে না উত্তর, 3/5। এই যে ক্যালকুলেশন করবা উত্তর হয়ে গেছে। এই উপরে কি থাকলো না থাকলো দেখার বিষয় না, নিচে কি আছে এখানে সেটা হচ্ছে দেখার বিষয়। একই রকমভাবে এটা করবা, তোমাদের কাজ থাকলো। অ্যান্ড দেন হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্ত দিয়ে শুধুমাত্র উৎকেন্দ্রিকতায় আসছে, এছাড়া অন্য কিছু আর আসে নাই। সো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতাটা কিভাবে বের করতে হবে সেটা তোমাদের একটু শেখাবো এখন। অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের আসলে এই জায়গাটা মাইনাস থাকে, এই জায়গাটা কি থাকে, মাইনাস থাকে। ভালো করে বোঝো, কোনো কোনো ম্যাথে এই জিনিসটা আগে থাকবে, এই জিনিসটা পরে থাকবে, অর্থাৎ এখানে এ ছোট কিংবা বড় এই কন্ডিশন নাই। এখানে কন্ডিশন হচ্ছে এই এক্স স্কোয়ার বা এ স্কোয়ারটা আগে থাকতে পারে, অথবা এইটা আগে থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আসলে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করা লাগে। সো নো টেনশন, দেখার দরকার নেই, একই রকম সূত্র। এখানে মাইনাস থাকার কারণে এই জায়গাটা আমরা এখন প্লাস সূত্র ইউজ করব, একই রকম, ছোট মান বাই বড় মান, ছোট মান বাই বড় মান, ঠিক আছে? তবে এই ক্ষেত্রে আসলে বড় মান বাই ছোট মানও হতে পারে, কারণ এখানে মাঝখানে প্লাস আছে। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে অলওয়েজ মাইনাস হবেই এবং ছোট মান বাই বড় মানই হবে। এবং অধিবৃত্তের ক্ষেত্রে 90% ম্যাথই আসলে এরকম হয়ে থাকে। সো টেনশনের কোনো কারণ নাই, খেয়াল করো। তাহলে আমরা এটা যদি একটু দেখি যে 2x স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার বাই হচ্ছে 2। সো আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এখানে পাবো হচ্ছে 1, দেন হচ্ছে y স্কোয়ার এখানে পাবো হচ্ছে 2/8। সো 2/8 করলে হবে 1/4। সো তাহলে কত হচ্ছে, এখানে ছোট মান হচ্ছে 1/4 আর বড় মান কত 1। সো এখানে কত তাহলে দেখো 5/4, ক্যালকুলেশন করো 5/4। সো √5/2 হবে না উত্তর, √5/2 কই আছে, সি নম্বর। দ্যাটস ইট, উত্তর ক্লোজ। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে এটা আসছিল। সো মোটামুটিভাবে এই চ্যাপ্টার শেষ। এছাড়া আর অন্যান্য টপিক আছে, বাট ঢাকা ইউনিভার্সিটিতে আসে না।
সো অল্প প্রস্তুতিতেও আসলে ঢাকা ইউনিভার্সিটি ভালো করা যায়। তুমি যদি এই কোশ্চেন ব্যাংক ভালোভাবে অ্যানালাইজ করে পড়ো তাহলে কিন্তু আর কিছু লাগে না আসলে। অ্যান্ড এই ক্লাসটা করার পর আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে সুন্দর করে নোট করে রাখবা। সুন্দর করে নোট করে রাখলে পরীক্ষার আগে তুমি জাস্ট একবার দেখে গেলে হয়ে যাবে, বাট তোমার হাতে যদি নোট না থাকে তুমি আসলে বিপদে পড়বা। সো অবশ্যই চেষ্টা করবা সুন্দর একটা নোট হাতে রাখার। সো আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। সামনে আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।